মেঘা মা, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, সরি। আসলে অফিসে একটু কাজ ছিল বেশি। মেঘা মাথা তুলে দেখে আমি তার সামনে। ঠিক আছে বাবা, চলো। সরি মেঘা মা, সরি। তোমার বাবাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন লেট হবে না। কান ধরছি। ঠিক আছে, চলো বাসায় যাই। মেঘার কিছু না বলে গাড়ির কাছে চলে গেল আর দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে সে আমার উপর রাগ করেছে। আমি মেঘাকে নিয়ে বাসায় চলে আসলাম। তখন তাকে বাড়ির ভেতরে রেখে, মেঘা তুমি বাসায় থাকো, আমি অফিসের কাজ শেষ করেই চলে আসবো। ঠিক আছে। কি হয়েছে মা, স্কুলে কেউ কিছু বলেছে? না বাবাই, তুমি যাও, আমি ঠিক আছি। আমি মেঘাকে কোলে নিয়ে সোফায় বসলাম। আমার মেঘা মা কি তার বাবার কারণে মন খারাপ? না বাবাই। কি হয়েছে মেঘা, বলো। তোমার মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? বাবাই, আমার মা নেই। চোখে পানি টলমল করছে। আমি মেঘার কাছ থেকে এই কথা শুনে অবাক হলাম, কারণ সে তো এই কথা বলার মেয়ে না। আছে তো। কই আমার মা? আমার কাছে আসে না কেন? একদিন দেখবে সে তোমার কাছে আসবে, কিন্তু এখন সে তোমার বাবার উপর অভিমান করেছে তো, তাই দূরে আছে। অভিমান কি? সে আমার উপর রাগ করেছে। মেঘা আমার কোল থেকে নেমে তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে আমার হাতে দিল। বাবাই, তুমি মামুনিকে এই চকলেট দাও, দেখো রাগ চলে যাবে। আমার মামনির অনেক চকলেট লাগবে রাগ ভাঙাতে, তাই তো আমি চাকরি করি। চাকরি করে টাকা পেয়ে এই চকলেটগুলো অনেকগুলো কিনে আমার মামনির রাগ ভাঙাবো, ঠিক আছে? তখন সে আমাকে আদর করবে। হ্যাঁ, অনেক আদর করবে। আর তাই তুমি এখন বাসায় থাকো, আমি অফিসে যাই, বাকি কাজগুলো শেষ করে আসি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি মেঘাকে রেখে চলে আসলাম। আসার সময় মেঘা মারে, তোর মামনি তোর কোনোদিন তোর কাছে আসবে না, তোর জন্যই সে তোর বাবাকে ছেড়ে দিয়েছে। আমি অফিসে চলে গেলাম, গিয়ে আমার কাজ শেষ করে সোজা বাসায়। এইভাবে ওই দিন পার হয়ে গেল। পরদিন আবারও ওই আগের রুটিন। মেঘাকে স্কুলে রেখে আমি আমার অফিসে চলে গেলাম। কিন্তু কয়েকদিন থেকে দেখছি মেঘার স্কুলের সামনে একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে থাকে। কিন্তু ভাবার বিষয় এই যে, যেদিন মেঘাকে আনতে লেট হয়েছিল তখন ওই গাড়ি ছিল, তখন স্কুলে কেউ ছিল না, শুধু দারোয়ান ছাড়া। আমি সব না ভেবে অফিসে চলে আসলাম। আজ অফিসে নতুন বস আসবে, তাই ফুল নিয়ে অফিসে রাকিবের পাশে দাঁড়িয়ে গেলাম। কিরে, বস কখন আসবে? 10টা বাজতে চললো। আরে আসবে, এখনো তো 10টা বাজে নাই। আমি আর রাকিব কথা বলছি, তখন পিয়ান এসে বলে গেল আমাদের নতুন বস এসেছে, তাই সবাই রেডি বসকে স্বাগত জানানোর জন্য। বস গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে আসবে, তখন তাকে দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম। এটা আর কেউই না, মায়া। আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার কাছে এসেছে বুঝতেই পারিনি। তখন মায়া বলল, এই যে মিস্টার, দাঁড়িয়েই থাকবেন নাকি ফুলটা দিবেন? আমি কিছু না বলে সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে গেলাম। মায়া এখানে কি করছে? তার মানে এই কোম্পানি মায়া কিনেছে? না, এটা হতে পারে না। আমি এসব ভাবছি, ওইদিকে কি হলো, উনি চলে গেলেন কেন? ম্যাম হয়তো শরীর খারাপ করছে, আমি দেখে আসি। ঠিক আছে, শরীর খারাপ না, আমাদের দেখে এই অবস্থা মিস্টার শান্ত। এখনো আগের মতোই আছো দেখছি। ছোট্ট একটা ভুলের কারণে তোমাকে দূরে ঠেলে দিয়েছি, এখন তোমাকে যে কোনো উপায়ে নিচের করে নেব। মায়া একটা মুচকে এসে তার কেবিনে চলে গেল। আর এদিকে রাকিব আমার কাছে এসে বলল, কি রে, চলে এলি কেন? শরীরটা একটু কেমন যেন করছে। তো ছুটি নিয়ে বাসা চলে যা। না, থাকতে পারবো। তারপর যে যার কেবিনে চলে গেলাম। আমার কেবিনের পাশে একটা নতুন মেয়ে এসেছে, মানে নতুন চাকরি পেয়েছে আর কি। নাম হলো মিষ্টি। আমি কাজ করছি, তখন দরজা থেকে আওয়াজ এলো, আমি আসতে পারি? আমি সামনে তাকিয়ে দেখি, ও মিষ্টি ম্যাডাম, কি খবর আজ আমার কেবিনে? আসলে আমার কম্পিউটারে কি হয়েছে, কাজ করছে না, একটু দেখিয়ে দেবে? তাই বলি, কোনো না কোনো কারণ তো আছেই। আরে না, কেন? আমি কি তোমার সাথে কথা বলি না নাকি? ঠিক আছে চলো গিয়ে দেখি কি হয়েছে তোমার কম্পিউটার। আমি মিষ্টির কেবিনে গিয়ে দেখি কম্পিউটারে কি হয়েছে। আর আমাদের সবার কেবিনে একটা করে ক্যামেরা আছে, আর ওটা বসের কেবিনে মনিটর থেকে দেখা যায়। আমি কম্পিউটার দেখছি, আর ওইদিকে মায়া কাজ করতে করতে মনিটরের দিকে নজর যায়। সে দেখে, সাহস হয় কিভাবে অন্য মেয়ের সাথে কথা বলার? তখনই মায়া পিয়নকে ডাক দেয়। জি ম্যাম, আমাকে ডেকেছেন? মিস্টার শান্তকে আমার সাথে দেখা করতে বলেন এক্ষুনি। জি ম্যাম। পিয়ন এসে আমাকে বলে, ম্যাম আমাকে ডেকেছে। ম্যাম, আবার আপনাকে কেন ডাকছে? আমি কি জানি, দেখে আসি। আমি মায়ের কেবিনে যখন ধাক্কা দেব, তখন ভেতর থেকে, ভেতরে আসেন। আমি ভেতরে গেলাম। জি ম্যাম, আমাকে ডেকেছেন? আপনাকে এখানে প্রেম করার জন্য টাকা দেই নাকি কাজ করার? ম্যাম আমি কার সাথে প্রেম করছি? ও, তাহলে মিষ্টির কেবিনে আপনি কি করছিলেন?
আসলে মিষ্টির কম্পিউটারে কি যেন হয়েছিল, তাই আমার থেকে সাহায্য চেয়েছিল, তাই আমি ওখানে গিয়েছিলাম। অফিসে কি আপনি ছাড়া আর কেউ নেই নাকি? সেটা তাকে বলেন। আপনাকে এই শেষবারের মতো বলছি, কোনো মেয়ের সাথে কথা বলবেন না। ঠিক আছে। এখন যান। আমি আসতে যাব, তখন আমি হাতের ঘড়িটাতে দেখি মেঘার স্কুলের ছুটির সময় হয়ে গেছে। আমি আবারও মায়ের কেবিনে গেলাম। ম্যাম, আসতে পারি? আবার কি হলো? আসলে ম্যাম, আমাকে একজনকে আনতে যেতে হবে, তাই যদি যেতে দিতেন। কেন, আপনার বউকে নাকি? না, আমার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। যান। আমি চলে গেলাম গাড়ি নিয়ে মেঘাকে আনতে। মেঘার স্কুলের সামনে মেঘা দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম। এই তো মা, চলে এসেছি। বাবাই, তুমি লেট করেছো। আসলে আজ একটু লেট হয়ে গেছে। এই কান ধরছি, আর এমন হবে না। এটা তোমার শেষ চান্স। হ্যাঁ, এখন চলো বাসায় যাই। না বাবাই, আমি আজ তোমার সাথে তোমার অফিসে যাব। ঠিক আছে, চলো তাহলে। আমি মেঘাকে নিয়ে অফিসে চলে এলাম। এসে মেঘাকে আমার কেবিনে বসিয়ে রাখলাম। আমার মোবাইলে সে গেম খেলছে আর আমি আমার কাজ করছি। ওইদিকে মায়া মনিটরে দেখছে মেঘা খেলা করছে। আজ একটা ভুলের জন্য নিজের মেয়ের স্বামী থেকে দূরে আছি, কিন্তু মেঘার সাথে দেখা করতে ইচ্ছে করছে। কি করব, ওর কেবিনে যাব? মায়া ভাবতে ভাবতে আমার কেবিনে চলে আসে, কিন্তু বাইরে ঘোরাঘুরি করছে। আমার ওইদিকে কোনো খেয়াল নেই। তখনই মেঘা দেখে বাইরে ওই দিনই সে মেয়েটা ঘুরঘুর করছে। তখন সে আমায় বলে, বাবাই বাবাই। কি হয়েছে, কিছু লাগবে? না বাবাই, রুমের বাইরে ওই মেয়েটা এখানে কি করছে? ওই মেয়েকে তুমি চেনো? তখন মেঘা আমাকে সেদিনের সব কথা বলে, যে মায়া তার সাথে দেখা করতে গিয়েছিল। ওই মেয়েটা তোমার কি হয় জানো? না। কে হয় উনি? বলছিল উনি আমার মামুনি হয়, তাই উনি আমার মামুনি? তুমি তাকে মামুনি বলে ডাকো, দেখো সে কি বলে। বলো না বাবাই, সে আমার মামুনি? হ্যাঁ, তার কাছে যাও। মেঘা আমার কোল থেকে নেমে গিয়ে বাইরে গেল। মায়া পুরো ঘোরাঘুরি করে তার কেবিনে যাবে, তখন মেঘা পেছন থেকেই, মামুনি কেমন আছো? মায়া পেছন থেকে মেঘার আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখে মেঘা দাঁড়িয়ে আছে। তখন মায়া সোজা তাকে জড়িয়ে ধরে আর বলে, বলো, কি বলে ডাকলে? আবার ডাকো। মামুনি তুমি আমার মামুনি? হ্যাঁ, আমি তোমার মামা নেই। আবার ডাকো, আবার ডাকো আমার লক্ষ্মী সোনা মেয়ে। মামুনি, তুমি গানে শুনতে পাও না নাকি? আমি বাবাইকে বলছি, সে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি কানে শুনতে পাই না তো, তোমার ডাকে আমি আবার সুস্থ হয়ে গেলাম। মায়া মেঘাকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিচ্ছে, আদর করছে। আমি দেয়ালের পেছন থেকে দেখছি আর মুসকে মুসকে হাসছি। বাহ, আমার মেয়ে দেখছি মামনিকে পেয়ে বাবাইকে ভুলে গেছে। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। ওইদিকে মায়া মেঘাকে তার কেবিনে নিয়ে গিয়ে তার সিটে বসিয়ে দিল। মামুনি, তুমি চকলেট খাবে? হ্যাঁ খাবো, কিন্তু বাবাই দেয় না বলে দাঁতে পোকা লাগবে। বাবাই দেয় না তো কি হয়েছে, আমি দিব। তখন মায়া পিয়নকে বলে চকলেট আর চিপস নিয়ে আসতে। আমি আমার কেবিন থেকে দেখলাম পিয়ন অনেকগুলো চকলেট আর চিপস নিয়ে এলো। এই নাও, দেখি আমি খাইয়ে দেই। আমি একটা ফাইল সাইন করতে মায়ের কেবিনে নিয়ে গেলাম। আসতে পারি? আসো, এতে অনুমতি লাগে নাকি? মেঘা আমাকে আসতে দেখে মায়ের কাছ থেকে আমার কাছে দৌড়ে আসলো। মায়ের হাসি মাখা মুখটা কালো হয়ে গেল, তার চোখে পানি এসে গেছে। বাবাই দেখো, মামুনি কত কিছু কিনে এনেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। বাবাই তুমিও খাও, দেখো। মেঘা, তুমি তোমার মামনির কাছে গিয়ে বলছো খেতে? না বাবাই। আগে মামনিকে বলো খেতে। আমার মুখ থেকে এই কথা শুনে মায়ের কালো মুখটা খুশিতে ভরে গেল। মেঘা আমার কোল থেকে নেমে মায়ের কাছে গেল। মামুনি তুমিও খাও। না মা, তোমাকে দেখে আমার মন পেট ভরে গিয়েছে। মেঘা খাচ্ছে। তখন মায়া আমার কাছে এসে, ধন্যবাদ মেঘাকে আমার কাছে আসতে দেওয়ার জন্য। কিন্তু সে তো আপনার মেয়ে না। এখনো সেই কথা নিয়ে পড়ে আছো? কি বলেছিলেন সেই দিন মনে নেই? প্লিজ ক্ষমা করে দাও। সেদিন থেকে আমি বেঁচে থেকেও মরে গেছি, আমাকে ক্ষমা করে দাও। তা হয়তো হবে না। কেন? মানুষ মাত্রই তো ভুল, আর এই একটি ভুল ক্ষমা করবে না কেন? প্লিজ শান্ত, আমাকে ক্ষমা করে দাও, আর আমার এই ভুল হবে না। ম্যাম, ফাইলটাতে আপনার একটা সাইন লাগবে। প্লিজ শান্ত, ক্ষমা করে দাও। ফাইলটা রেখে গেলাম, সাইন করে দিন। মেঘা চলো। শান্ত, শান্ত, মেঘাকে নিয়ে যেও না, আমার মেয়েটাকে রেখে যাও। এটা তোমার ভুলের শাস্তি। অন্য শাস্তি দাও, কিন্তু আমার মেয়েকে নিয়ে যেও না প্লিজ, আমি তোমার ধরছি। আমি মেঘাকে নিয়ে চলে এলাম। তখন মায়া কেবিন থেকে জোরে বলে উঠলো, যেও না শান্ত, আমাকে ছেড়ে যেও না, আমি আর তোমাকে কষ্ট দিব না। কান্না করছে মেঝেতে বসেই। রাকিব বিষয়টা বুঝতে পেরে আমার কাছে এসেই, কিরে ম্যাম তোকে যেতে বারণ করছে কেন?
তোর না জানলেও চলবে। শান্ত, কি হয়েছে বল? আর ম্যামের সাথে তোর সম্পর্ক কি? মায়া আমার। বাবাই বাসায় যাবে কখন? এই তো মা, আমার কাজ শেষ হলে চলে যাব। এই শান্ত, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। তোর উত্তর আমি কাল দেব, এখন কাজ করতে দে। কালকে না, আজ বললে সমস্যা কোথায়? কাল শুক্রবার অফিস ছুটি থাকবে, তখন বললে কেউ ডিস্টার্ব করতে পারবে না। ঠিক আছে। রাকিব তার কেবিনে চলে গেল। এইদিকে আমি কাজ করছি আর মেঘা আমার মোবাইল নিয়ে গেম খেলছে। কাজ শেষ করে বিকেলে অফিস থেকে বের হলাম মেঘাকে নিয়ে। আমি আমার বাইক নিয়ে যাব, তখন কোত্থেকে যেন মায়া আমার সামনে এলো। কি ব্যাপার, আপনি আমার বাইকের সামনে দাঁড়ালেন কেন? আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই যদি তুমি আমাকে বাসায় পৌঁছে দিতে তাহলে ভালো হতো। এখানে একটু সামনে যান, অনেক গাড়ি পেয়ে যাবেন। বাবাই মামুনিকে নাও না, পৌঁছে দিয়ে আসো মামুনিকে। দেখছো আমার মেয়ে তার মায়ের কষ্ট বোঝে। কিন্তু সে তো আপনার মেয়ে না, সে আমার মেয়ে। তখন মায়া চুপ হয়ে গেল, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবাই তাহলে ইনি আমার মামুনি না? এরে কি বলতে কি বলে ফেলেছি। না মা, ইনি তোমার মামুনি, আমি তো মজা করছিলাম। ম্যাডাম, পেছনে উঠে বসেন। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আমার ব্যাগটা নিয়ে আসি। কিছুক্ষণ পর মায়া ব্যাগ নিয়ে চলে আসলো। তখন একটা গাড়ি আমাদের পাশে দাঁড়ালো। গাড়ি থেকে একটা ছেলে বেরিয়ে আসলো। এসেই, আরে মায়া, আপনি এখানে? ও আসলে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই শান্তর বাইকে করে যাচ্ছি। শান্তকে? আর আপনার কি হয় উনি? আমি শান্ত, আর আমি এনার অফিসে সাধারণ একজন কর্মচারী। তাহলে মায়া, আপনি আমার সাথে গাড়িতে চলেন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দেব। ওই সব কর্মচারীদের বিশ্বাস করবেন না, ওরা দেখা গেল পথে হয়তো কয়েকজন মিলে আপনার কোনো ক্ষতি করে দিল। মায়া ম্যাম, আপনি ওনার সাথেই চলে যান, আমি চলি। শান্ত, শান্ত যেও না প্লিজ, যেও না শান্ত। তারপর আমি মায়াকে আর কিছু বলতে না দিই মেঘাকে নিয়ে চলে আসলাম। আরে বাবাই মামুনি তো আসলো না, কোথায় গেল? তোমার মামনির কি যেন কাজ আছে, তাই আসতে পারেনি। আমার থেকে মামুনির কাজ বড়? মামুনি খুব মজা, খুব মজা, খুব মজা। মনে মনে বললাম, তোমাকে কোনোদিন মেনেই নেয়নি মা আমার। আমার মেয়েকে বললাম, হ্যাঁ পরে পেলে বকা দিব আমি। বাবাই অনেক বকা দিবে। আমরা চলে আসলাম। ওইদিকে মায়া আমার চলে আসার দিকে তাকিয়েছিল আর চোখের পানি ফেলছিল। ছেলেটির নাম রকি, সাথে মায়া নতুন ডিল করেছে। আরে ওকে যেতে দিন, চলে আমার সাথে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। মায়ের হাত ধরেই মায়ের সাথে সাথে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আপনার সাহস হয় কিভাবে আমার হাত ধরার? আর যাকে এতক্ষণ সাধারণ কর্মচারী বলেছিলেন, সে আমার স্বামী, আর তার সাথে আমার সন্তান। আমি একটা ভুলের জন্য তাদের থেকে দূরে আছি, আর আপনি এসে কি করলেন? আমি তো আপনার সাহায্য করতেই চেয়েছিলাম। আমার গাড়ির কিচ্ছু হয় নাই, আমি শান্তর সাথে যাব, তাই এমন করছি। কিন্তু আপনার জন্য সে আমাকে আরও দূরে ঠেলে দিবে। রকি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন মায়া ফোন করে তার ড্রাইভারকে ডেকে চলে গেল গাড়িতে করে। এদিকে আমি বাসায় চলে এলাম। মেঘাকে খাইয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। হয়তো এটা আমার ভাগ্য, তবুও মায়ের সাথে কিছু সময় কাটাতে পেরেছি। এখন মেঘাকে নিয়ে আমার বাকি জীবন। এই নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে কেউ দরজা ধাক্কাচ্ছিল, তখন মেঘার ঘুম ভেঙে যায়। সে আমাকে ডাকতে থাকে, বাবাই 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 উঠো, কেউ এসেছে। আমি ঘুমিয়ে আছি। মেঘা শেষে আমাকে ওঠাতে না পেরে সে হলো দরজা খুলতে। দরজা খুলে যাকে দেখলো সোজা তার কোলে উঠে গেল, আর সে হলো অন্তরা। অন্তরা আন্টি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? চলো আন্টি ভেতরে চলো। অন্তরা গিয়ে সোফায় বসলো। আমি রুম থেকে বেরোচ্ছি। বাবাই অন্তরা আন্টি এসেছে। আমি ভালো করে চোখ খুলে দেখি অন্তরা মেঘাকে কোলে নিয়ে বসে আছে। আরে অন্তরা আপু, কখন এলে? এই মাত্র তোমার এই পিচ্ছি পণ্ডিত দরজা খুলে দিল, তুমি হয়তো ঘুমিয়েছিলে। ও আসলে আজ শুক্রবার তো, তাই ফজরের নামাজ পড়ে কখন যে ঘুমিয়ে গেছি, আর ঘুমই ভাঙেনি। তা কোনো দরকার আসলে নাকি? আমি কাল রাজশাহীতে এসেছি, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তা কেমন আছো এখন? আমি আমার বাবাকে সবসময় ভালো রাখি। হ্যাঁ, মেঘাই বলে দিল। তো মায়ের সাথে কথা হয়? আর হ্যাঁ, মা এখন আমাদের অফিসের বস। আগের যে বস ছিল সে মায়ের কাছে অফিস বিক্রি করে দিছে। বাহ, তাহলে তো ভালোই। এক্স জেদি সিনিয়র বউ তাহলে বস হলো। আরে কি যে বলো না। আচ্ছা বাদ দাও, মায়াকে আমার সাথে সেদিন ঘটে যাওয়া সব জেনে গেছে নাকি? আমি বলে দিয়েছি। আর সেই দিন আমার দাদি অসুস্থর জন্য হাসপাতালে না গেলে তোমার ব্যাপারে কিছু জানতামই তো না। তখন আমিও তোমাকে মায়ের মতো ভুল বুঝতাম। ওই একটা দিনে আমার সম্পূর্ণ জীবন পাল্টে দিয়েছে।
শান্ত, মায়াকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নাও, আর কষ্ট দিও না। আরে চিন্তা করো না, গল্পের শেষটা আনন্দময়ী হবে। তো আমি চলি। বাই শান্ত, বাই মেঘা। এই নাও তোমার জন্য চকলেট। আরে বসো, আমি চা নিয়ে আসি। আরে সরি শান্ত, আসলে আমার এখনই যেতে হবে, খুব দরকারি কাজ আছে। প্লিজ আজ না, অন্যদিন আসবো। আমি অন্তরাপুকে বাইরে পর্যন্ত পৌঁছে দিতে গেলাম। তাকে পৌঁছে দিয়ে আবার বাসায় যাব। ওইদিকে মেঘার স্কুলের সাথে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, আজ সে গাড়িটা আমার বাসার সামনে। একজন ছেলে আমার আর অন্তরের কিছু ছবি তুলে নেয়। তখন আমার ফোনে একটা ফোন আসে আর আমি রিসিভ করি। হ্যালো ম্যাম, শান্ত স্যারের সাথে একটা মেয়ে দেখা করতে এসেছিল। চিন্তা করবেন না, আমি সবসময় নজর রাখবো। আপনার কাছে ছবিগুলো পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ম্যাম, বাই। এইদিকে আমি যখন বাসায় যাব, তখন বাসার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখি। এই গাড়িটা তো প্রতিদিন মেঘার স্কুলের সামনে থাকি, আজ এখানেই করছে। কেমন যেন মনে হচ্ছে কেউ হয়তো বা ফলো করছে আমাদের। আমি এসব ভাবছি, তখনই পেছন থেকে রাকিব, কিরে বাইরে কি করিস? আমার কথা বাদ দে, তুই এখানে কি করছিস? আরে আমি তোর আর ম্যামের কাহিনী শুনতে এলাম। ঠিক আছে চল আগে ভেতরে যাই। তারপর আমি রাকিবকে নিয়ে বাসার ভেতরে গেলাম। রাকিব আঙ্কেল কেমন আছেন? এই মেঘা, ভালো, তুমি কেমন আছো? মেঘা, আমার আর তোমার রাকিব আঙ্কেলের কিছু কথা আছে। তুমি বেডরুমে গিয়ে খেলা করো। বাবাই, আমি শিশিরের সাথে খেলতে গেলাম। নিশি হলো মেঘার বান্ধবী, বলতে পারেন তারা একসাথে স্কুলে পড়ে, আর আমাদের পাশের বাসায় নিশি থাকে, তাই মেঘার সাথে ভালো সম্পর্ক। আচ্ছা, কিন্তু বাসার আশেপাশে থাকবে, দূরে যাবে না। মেঘা চলে গেল। এবার বল, তোর আর মায়া ম্যামের সাথে কি সম্পর্ক? আগে বল, চা খাবি নাকি কফি নিয়ে আসবো? ওই চা কফি বাদ দিয়ে আগে আমার প্রশ্নের উত্তর দে। আচ্ছা শোন তাহলে, এই কাহিনীটা 5 বছর আগের কাহিনী। 5 বছর আগে কলেজে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি, তখনই কেউ পেছন থেকে এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। আমি মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ক্লাস বাদ দিয়ে এখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে? তোকে কতবার বলেছি কলেজে শুধু ক্লাস করব, তাও তুই ক্লাস বাদ দিয়ে আড্ডা দিস কোন সাহসে? আমার আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগলো। তাকিয়ে দেখিয়ে তো মায়া আপু, আর তার পাশে হচ্ছে নীলিমা আপু। মায়া আপু চোখের দিকে তাকানো যাচ্ছে না, চোখ একদম লাল হয়ে আছে। এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা ক্লাসে যা, আর ক্লাস শেষ হলে আমার জন্য দাঁড়িয়ে থাকবি। যা এখন। আমি মাথা নিচু করে দিলাম এক দৌড়, কারণ এই মেয়েটার উপর কোনো ভরসা নেই, আবার কখন রাগ করে। আমার সব বন্ধুরা তো আগে পালিয়ে গেছে, ওরা সোজাই ক্লাসে চলে গেছে। আমি গিয়ে দিলাম উড়াধুরা। ভাই মাফ কর ভাই, ওখানে তোকে একা রেখে পালিয়ে আসার জন্য। নিলয় একদম ঠিক বলছে। তুই তো জানিস মায়া আপু যখন রেগে যায় তখন একদম সামনে কাউকে মানে। শালা, তোরা বন্ধু নামের কলঙ্ক। আচ্ছা ভাই, আর এমন হবে না ভাই, এবার মতো ছেড়ে দে। এবারের মতো ছেড়ে দিলাম, যা। ধন্যবাদ দোস্ত। এই স্যার এসেছে, চুপ কর। আমরা ক্লাস করতে থাকলাম। চলুন আপনাদেরকে এর মধ্যে পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম শান্ত, আর আমার বাবা মা আমি যখন ছোট ছিলাম তখনই তারা মারা গেছে। আমি এখন ঢাকায় আমার আব্বু আম্মুর বন্ধু রায়হান আঙ্কেলের বাসায় থাকি, আর আমি এখানে অনেক ছোট থেকে আছি, তাই তারা আমাকে তাদের নিজের ছেলের মতো করে দেখে। আমারও ভালো লাগে। আর রায়হান আঙ্কেলের একটা বড় ব্যবসা, মানে তিনি ঢাকা শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। এবার আমাকে যে কলেজে এসে মনে মারলো, সে রায়হান আঙ্কেলের একমাত্র আদরের মেয়ে, নাম তার মায়া। তার কোনো ছেলে সন্তান নেই, আর মায়া দেখতে বেশ সুন্দরী, কলেজের সবারই ক্রাশ, কিন্তু আমি তাকে বড় বোন মনে করি। মায়া যেমন সুন্দরী তেমন রাগী, আর যদি বড় লোক বাপের মেয়ে বলে কথা, এমন তো হবেই, তা তো স্বাভাবিক। কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই। তিনি অনার্স ফাইনাল বর্ষে, আর আমি অনার্স দ্বিতীয় বর্ষে, তার মানে তো বুঝতেই পারছেন। তিনি আমাকে বারবার বলে যে কলেজে শুধু ক্লাস করবি, কিন্তু আমি তা মানি না। এত বড় কী হবে, আর তার ফল তো পেলামই। তো এখন চলুন গল্পে ফেরা যাক। আমি ক্লাসে আসার পর নীলিমাপু বলল, আচ্ছা, তুই শান্তকে মারিস কেন বলতো? তোর কি মনে হয় না ওর কি ব্যথা লাগে না? তোর কি মনে হয় আমি ওকে মারতে আমার ভালো লাগে? আমারও কষ্ট হয়। তুই যে শান্তকে ভালোবাসিস, তাহলে তাকে বলে দে, না হলে এভাবে চলতে থাকলে তুই ওকে হারিয়ে ফেলবি। এই কথা বলিস না, আমি ওকে হারাতে পারবো না। ওকে গত 2 বছর ধরে ভালোবাসি। ওর শুধু অনার্সটা কমপ্লিট হোক, তারপর ওকে আমার ভালোবাসার কথা বলবো। বুঝলাম, কিন্তু ও যদি তোকে মেনে না নেই? এমনি তুই ওর সিনিয়র। সিনিয়র হয়েছে তো কি, সিনিয়র মেয়েকে কি বিয়ে করা যায় না? আর আমাকে মেনে নেওয়ার ব্যাপারটা তুই হয়তো ভুলে যাচ্ছিস।
এই মায়ার যা একবার পছন্দ হয় তাকে কেউ কেড়ে নিতে পারবে না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, এটা ভুলে যাস না। কিচ্ছু ভুলিনি আমি, কিন্তু শান্ত যদি আমার ভালোবাসাকে মেনে না নেয় তাহলে জোর করেই হোক ওর কাছ থেকে ভালোবাসা আদায় করেই ছাড়বো। যাই করিস ভেবে চিন্তে করিস। এইদিকে আমার ক্লাস শেষ, আমি মায়াপুর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ আমার ক্লাসমেট নীলা কোত্থেকে যেন চলে এলো। কি হলো শান্ত, যাবে না? না মানে আমি মায়াপুর জন্য দাঁড়িয়ে আছি। প্রতিদিন তো মায়াপুর সাথেই যাও, আজকে না হয় আমার সাথে গেলে? কিন্তু মায়াপুকে বলে যাই। আরে যেতে ফোন করে বলে দিও। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমার সঙ্গে যাচ্ছ ব্যাস, আর কোনো কথা না। আচ্ছা বাবা তাহলে চলো। আমি আর নীলা কলেজের বাইরে চলে এসেছি, আর ওইদিকে মায়াপু। ওই দেখ, তোর জুনিয়র জামাই তোর জন্য অপেক্ষা করছে। না অপেক্ষা করলে ওকে মেরে হাত পা ভেঙে দিতাম। কিরে, ওই মেয়েটা কে? তখন মায়াপু লক্ষ্য করলো আমি একটা মেয়ে মানে নীলার সাথে কথা বলছি, আর কিছুক্ষণ পর ওর সাথে কলেজের বাইরে চলেও আসি। আমি কলেজের বাইরে এসে মায়াপুকে একটা মেসেজ দিলাম যে আমি এখন একটা কাজে আপনার সাথে বাসায় যেতে পারবো না। মায়াপু এমনিই রেগে আছে আমাকে নীলার সাথে দেখে, আবার এখন এই মেসেজ পড়ে রাগে তার হাতের ফোনটা ভেঙে ফেলে দিল আর সোজা বাসার দিকে হাঁটা ধরল। নীলিমাপু তাকে পেছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু সে শোনেইনি। নীলিমাপু ফোনটা নিয়ে নিজের কাছে রেখে দেয়, পরে দিয়ে দেবে ভেবে। মায়াপু রাগে বাসায় গিয়েই, কিরে কোন কারণে রেগে আছিস মনে হচ্ছে? শান্ত যদি বাসায় ফিরে তাহলে আমার সাথে দেখা করতে বলবে। তা না হয় বলবো, কিন্তু শান্ত তো সবসময় তোর সাথেই আছে। কই শান্ত? সব সময় আছে তো আজ আসলো না কেন? কি হয়েছে তোর? মনে হচ্ছে খুব রেগে আছিস। আমি রেগে নেই, শান্ত আসলে আমার সাথে দেখা করতে বলবে। আমি আমার রুমে গেলাম। আছে, কিছু খেয়ে যা। আন্টি কিছু বলার আগে রুমে চলে গেল। আঙ্কেল অফিসে। মায়াপু নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। শান্ত, আজকে তুই খুব বড় ভুল করে ফেলেছিস আমার সাথে কলেজের থেকে না এসে। আর ওই মেয়েটাকে আমি ছাড়বো না। আমার জিনিসের দিকে নজর দেওয়া, ওর চোখ আমি তুলে নেব। যাই ছাদ থেকে দেখে আসি শান্ত এসেছে নাকি। তখনই মায়া ছাদে যায় আর দেখে আমি নীলার সাথে কথা বলতে বলতে বাসায় আসছি, আর মায়া দৌড়ে নিচে চলে আসে। কিরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? আসছি এক্ষুনি। আর এদিকে আমার আর নীলার মধ্যে কথা। শান্ত, তোমার বন্ধু আছে না নিলয়? হ্যাঁ আছে তো, কেন কিছু হয়েছে? নিলয়ের ফোন নাম্বারটা আমাকে দেবে প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ তা দেওয়া যায়, কিন্তু তুমি ওর নাম্বার দিয়ে কী করবে? আমার তো কেমন সন্দেহ হচ্ছে। সন্দেহ মানে? কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে একটা মেয়ে একটা ছেলের নাম্বার কী জন্য নেবে? তার মানে সামথিং। শান্ত, তুমিও না, এমনি নাম্বারটা নিব, দাও না। কেন নিচ্ছ না বললে কিন্তু আমি দেবো না, আগে বলো। তোমার বন্ধু নিলয়কে না আমার ভালো লাগে তাই। হ্যাঁ বুঝলাম, এ নাও 017। ধন্যবাদ তোমাকে শান্ত। নীলা আমাকে জড়িয়ে ধরে আছে, হঠাৎ কে যেন আমার কাছে থেকে নীলাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে মেরে দিল। আরে ভাই আমাকে না, থাপ্পড় খেলো নীলা। আর যে মেরেছে সে হলো মায়া। রাস্তায় একটা ছেলেকে জড়িয়ে ধরতে তোমার লজ্জা লাগে না? এই মেয়ে। আসলে আপু অতিরিক্ত খুশি হয়ে গিয়েছিলাম, তাই ধরে রাখতে পারিনি, এই জন্য জড়িয়ে ধরে। চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই শান্ত, চল আমার সাথে। কিন্তু আপু। কি হলো? কথা কানে যায় না? চল বলছি। আমার হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে গেল। কিরে ছেলেটাকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস? মায়াপু আন্টির কথায় কোনো উত্তর না দিয়ে আমাকে সোজা তার রুমে নিয়ে গেল। আপু আমাকে এখানে নিয়ে আসলে কেন? আর ওখানে নীলাকে মারলে বা কেন? দরজা বন্ধ করি। বাবা, ওই রাস্তার মেয়েকে নিয়ে তোর এত চিন্তা কেন রে? দেখো আপু, নীলা কোনো রাস্তার মেয়ে না। কি রে, ওই মেয়েটা তো দেখছে তোকে একদম নিজের হাতের পুতুল করে নিয়েছে। কেন রে, ওই মেয়ের মধ্যে এমন কি আছে যার জন্য তুই আমার সাথে আজ এলি? আপু বললো ওর সাথে যেতে, আর তোমার সাথে তো আমি প্রতিদিনই যাই, আজ না হয় ওর সাথে আসলাম, এতে কি এমন হলো? মায়া আমার কাছে এসে ঠাস ঠাস করে মেরে আমার মুখ চেপে ধরে। তোকে আমি কি বলছিলাম? কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাকাবি না। তো ওই ফকিন্নি মেয়ের সাথে কি জন্য কথা বলছিস? আপু লাগছে আমার, এমনভাবে মুখ চেপে ধরেছে যে কথা বলতে পারছি না। লাগুক, তোকে কলেজ প্রেম করতে পাঠানো হয়েছে, আর আজ তোকে এমন শাস্তি দেবো যে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবি না। মায়া আমাকে ছেড়ে রুমের বাইরে গেল, আর আমি এদিকে ছাড়া পেয়ে কাশতে শুরু করি। কিছুক্ষণ পরে মায়া আপুকে দেখে
আমার মনে হয় প্যান্টে ইস্যু করার অবস্থা। মায়াপু একটা লাঠি নিয়ে এসেই, এবার তোর এমন অবস্থা করব যে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবি না। আপু আমি প্রমিস করছি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। প্লিজ আপু, আমাকে এবারের মতো ছেড়ে দাও। না না না, কোনো মাফ নেই, তোকে এই শাস্তি ভোগ করতেই হবে। আপু প্লিজ আজকের মতো ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি। কুত্তা, তুই কোন সাহসে আমার সাথে না এসে ওই ফকিন্নি মেয়ের সাথে আসিস, আবার আমাকে মিথ্যা বলিস? কথাটা বলে মারা শুরু করলো। এদিকে নীলাম আপু মায়াপুর বাসায় এসে আন্টিকে বলল, আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? ভালো আছি আন্টি। মায়ের কি বাসে আছে? দেখো করেই যাও, দেখা করে আসো। আচ্ছা। নীলিমা আপু উপরে মায়ের রুমে এসে দেখে দরজা বন্ধ আর রুম থেকে চিৎকারের শব্দ আসছে। তা দেখে দরজা ধাক্কা দিতে শুরু করলো। এই, একদম চিৎকার করবি না, দাঁড়া দেখে আসি দরজায় কে এসেছে। তুই একদম আওয়াজ করবি না। তুমি কোনো আওয়াজ করার মতো অবস্থায় রাখছো যে আওয়াজ করবো? ওরে মারে, এমন মারা মেরেছো মনে হয় 7 দিন আর বিছানা থেকে উঠতেই পারবো না। মায়া আপু দরজা খুললো, দেখে নীলিমা আপু দাঁড়িয়ে আছে। কি রে তুই এখানে? তোর ফোনটা দিতে এসেছি। কিরে তোর হাতে লাঠি কি জন্য? কিরে তুই এতক্ষণ শান্তকে মারছিলি? রুমে ঢুকে দেখে আমি মেঝেতে পড়ে আছি। তোর সাহস কি করে হয় আমার সাথে না এসে ওই ফকিন্নি মেয়ের সাথে আসে, আবার ওই মেয়েকে জড়িয়ে ধরে? সাহস কি করে হয়? তাই তুই ছেলেটাকে এভাবে মারবি? শান্ত, এই শান্ত, উঠো, এই শান্ত। আমি উঠে সোজা নীলিমা আপুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ি। নীলিমা আপু আমাকে বাঁচাও মায়া আপুর হাত থেকে। কুত্তা, তুই কলেজে মেয়ে নিয়ে ঘুরবি আর আমি তোকে ছেড়ে দিব? শান্ত, তুমি জানো মায়া এসব পছন্দ করে না, তাহলে তুমি কেন গেলে ওই মেয়ের সঙ্গে? আরে আপু, নীলাই আমাকে বললো আজকে ওর সাথে যেতে, তাই গেলাম আর কি। দেখ দেখ নীলিমা, দেখ কুত্তাটা ওই ফকিন্নি মেয়ের নামও জানে। আমি তো আজ ওকে মেরেই ফেলবো। আচ্ছা শান্ত, তুমি যাও, আমি ওকে দেখছি। এই, তুই কোথাও যাবি না আমি না বলা পর্যন্ত। এই মায়া থাম তো। শান্ত তুমি যাও। ঠিক আছে আপু। আমি তারপর চলে আসি। কিরে তুই ওকে এভাবে মারলে কি ও তোকে ভালোবাসবে? কেন, ও বোঝে না যে আমি ওকে কত ভালোবাসি? ও তোকে বড় বোনের মতো ভালোবাসে, তাই তুই ওকে প্রথমে এটা বোঝা যে তুই ওকে ভাই হিসেবে ভালোবাসিস না। তোর মনের অনুভূতিগুলো ওর মনে জাগিয়ে তোল। তুই ঠিকই বলেছিস। আমি সবসময় ঠিক কথাই বলি, তুই শুনিস না। আইসে, তো এবার বল যে এখন কি করব? আগে যা, ওর একটু সেবা যত্ন কর, যা, তারপরে যা করার করব। কি করব? ওকে কোনো মেয়ের সাথে দেখলে সহ্য হয় না, তাই তো এত শাসনে রাখি। ভালোবাসা ভয় দেখিয়ে পাওয়া যায় না, ভালোবাসার জন্য ওই ভালোবাসা দিয়ে বোঝাতে হয়, বুঝলি? বুঝলাম, কিন্তু ও যদি ভালোবাসা দিয়ে বোঝানোর পরে না বোঝে তাহলে আমি জোর করে ওর ভালোবাসা আদায় করব বলে দিলাম। এমন সময় আসবে না, আগে গিয়ে দেখ শান্তর কি অবস্থা। দেখে আসি আমার জানটার কি অবস্থা। আমি তো চলে গেলাম, কাল কলেজে দেখা হবে। চলে যাবি? আচ্ছা যা, কাল দেখা হবে, বাই। বাই। নীলিমা আপু চলে গেল। মায়া আপু আমার রুমে এসে দেখে আমি বিছানায় চিত হয়ে ঘুমিয়ে আছি। মায়া আপু আমার মাথার পাশে এসে বসলো, বসে আমার মাথার চুলগুলোতে হাত বোলাতে লাগলো। আর এদিকে আমি মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে উঠে বসি। কিরে উঠে পড়লি কেন? তুই ঘুমিয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেই। আমি কোনো কথা না বলে আবারও ঘুমিয়ে পড়ি, কিন্তু এবার চোখ খুলে রেখেছি। আর হঠাৎ আপুর চোখে চোখ পড়ে গেল। আমার মনে এক অজানা অনুভূতির আবির্ভাব হলো। মনে হচ্ছে আপুর চোখে কোনো জাদু আছে। আর মায়া আপু আমার চোখে চোখ রেখে আস্তে আস্তে মুখ আমার মুখের কাছে নিয়ে আসতে লাগলো, একদম ঠোঁটের 1 থেকে 2 ইঞ্চি দূরে। তখনই আন্টি নিচ থেকে ডাকলো, এই মায়া শান্তকে নিয়ে তাড়াতাড়ি নিচে রাতের খাবার খেয়ে নে। কিন্তু মায়া আপু এই কথার কোনো পাত্তা না দিয়ে আমার ঠোঁটের কাছে এসে কিস করবে। তখন আমি তাড়াহুড়ো করে পাশ থেকে সরে যাই। আর মায়া আপু আমাকে কিস করতে গিয়ে বালিশকে কিস করে। মনে মনে ভাবছি এটা আমি কি করতে যাচ্ছিলাম। ছি ছি, নিজের আপুকেই ভাবতে লজ্জা লাগে। কিন্তু মায়াপুর চোখে আপুর নামের মতো মায়া আছে। আরে আমি এসব কি ভাবছি? এই শান্ত, এই শান্ত। হ্যাঁ বলো। বলছি তুই উঠে গেলি কি জন্য? তুমি এটা কি করছিলে? আমি তোমার ছোট ভাই হই। ভাই হোস তো কি হয়েছে, ভাইকে কি কিস করা যায় না? হ্যাঁ যাই, কিন্তু কোনো কিন্তু না। কিস করা যখন চায় তাহলে তুই উঠে পড়লি কি জন্য? তুই আবার আগের মতো শুয়ে পড়। আমি এসব পারবো না, আমি নিচে গেলাম। এই দাঁড়া,
যাস না, যা চলে, এই আম্মুটার জন্য ঠিক করে রোমাঞ্চ করা যায় না। যাই, খাবার খেয়ে আসি। আমি খাবার টেবিলে বসলাম। আমার সামনে মায়া, আর টেবিলের একদম সামনে আঙ্কেল বসে আছে। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। তখন আমার পায়ে মনে হলো কেউ সুড়সুড়ি দিচ্ছে। আমি পা যত সরিয়ে নিতে চাচ্ছি ততই দিচ্ছে। এবার জোরে এক লাথি মারলাম। আ কি রে, তোর আবার কি হলো? না মা, কিছু না। মানে এতক্ষণ আপু পায়ে সুড়সুড়ি দিচ্ছিল, কিন্তু আপুর হাবভাব আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। ডাল মে কুছ কালা হে। শান্ত, পড়াশোনা কেমন চলছে? ভালো আঙ্কেল। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আঙ্কেল? যে তুমি কাল থেকে মায়ের কাছে পড়বে এবং মায়া তোমাকে কোনো কিছু না বুঝিয়ে দিতে পারবে। আমি শেষ। এমনি কলেজে যেভাবে ভয় দেখায় না, আমি পড়বো না। ঠিক বলেছ বাবা, শান্ত কাল থেকে আমার সাথে পড়বে। কোনো বেয়াদবি করলে একদম পা ভেঙে রেখে দিব। আমার শান্ত কোনো বেয়াদবি করে না, বেয়াদবি তুই করেছিস। আর যদি শুনি পড়ার সময় ওকে তুই মেরেছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা, আমি তোমার সন্তান নাকি শান্ত? শান্ত আমার সন্তান, কারণ ও আমার সকল কথা মেনে চলে, তোর মতো না। এই তোমরা থামো, খাবার খাওয়ার সময়ও তোমরা ঝগড়া করো। আচ্ছা, এত কাল থেকে শান্ত আর মায়া একসাথে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। খাওয়া দাওয়া করে যে যে রুমে চলে গেল। আমি আমার রুমে আসছিলাম, তখনই মায়াপুর রুম থেকে আমাকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। আপু কি হলো, আমাকে এভাবে টানলে কেন? তখন কিসটা করতে পারিনি, এখন করব। মায়াপু আমাকে কিস করতে আসবে। দিলাম এক দৌড়, আর দৌড়ে আমার রুমে। ওইদিকে মায়াপু। পরে কিন্তু আমি আমার কিস আদায় করে ছাড়বো। সকালে ঘুম থেকে উঠে মনে হলো কোনো নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। চোখ খুলে দেখি মায়া আমাকে কিস করার চেষ্টা করছে। আপু কেন মন পাগলামি করছো? আমাকে একটা কিস করতে দে, আমি আর পাগলামি করব না। আমি বললাম। আমি সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশে নাস্তা করে তাড়াতাড়ি কলেজে চলে আসি। মায়াপুর থেকে এখন একটু দেখে শুনে চলতে হবে ভেবে সোজা ক্লাসে গেলাম। ক্লাস 3টা করে ক্যাম্পাসে বসে আছি। তখন একটা ছোট ভাই এসে বলল, শান্ত ভাইয়া, তোমাকে মায়া আপু ডাকছে। বলে তো আমি এখন যেতে পারবো না। আচ্ছা। আমি নিলয় মাহিম দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। শান্ত, তোর তো দেখি ভালোই দিনকাল চলছে। কেন কেন? কেন আবার? মায়া আপুর সাথে যে আসা যাওয়া করছিস। তো কি হয়েছে? মায়া আমার আপু হয়, সেও যাওয়া আসা করতেই পারি। আর তোদের মন মানসিকতা বদলা। আমি মায়া আপুকে আমার বড় বোন মনে করি, বুঝলি? আমার মনে হয় না মায়া আপু তোকে ছোট ভাইয়ের নজরে দেখে। আচ্ছা, তোদের এত জ্বলছে কেন বলতো? আমি তো আমার আপুর সাথে যাওয়া আসা করি, কিন্তু তোদের সবার এত জ্বলছে কেন? রাগিস কেন? এত সুন্দর একটা মেয়ের সাথে তুই যাওয়া আসা করিস বলেই সবাই এমন বলে। তোরা শুধু সৌন্দর্যই দেখলি, যে রাগিয়ার যে মারে, মার খাসনি তো গাল ব্যথা করিয়ে দেয়। হঠাৎই নীলা চলে এসেই, হাই, কেমন আছো তোমরা? ভালো, তুমি? ভালো। আমি মনে মনে নিজেকেই বলছি, শান্ত তুই সরে যা, যদি আপু দেখে নেয় তাহলে তুই শেষ। তাই ওখান থেকে হাঁটতে লাগলাম। শান্ত, তোমার কি হলো, চলে যাচ্ছ যে? কিছু না, তোমরা আড্ডা দাও, আমার একটা কাজ আছে। ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে বসতেই আপু এলো আমার ক্লাসে, সাথে নীলিমা আপু আছে। শান্ত শোন। হ্যাঁ বলো। তোকে ডাকছি না? আচ্ছা আসছি, এবার বলো। এই নে টাকা, তুই আইসক্রিম নিয়ে আয়। 500 টাকার একটা নোট দিয়ে বললো। টাকা নিয়ে চলে এলাম। বাইরে এসে 100 টাকার 3টা আইসক্রিম নিয়ে ভার্সিটির ভেতরে গেলাম। মায়া আপু নীলিমা আপু বসে আছে। ওখানে গেলাম। এ নাও তোমাদের আইসক্রিম, আর এ নাও টাকা। আচ্ছা দে। এখন যাই? যা। চলে আসতে লাগলাম। এই দাঁড়া। আবার কি হলো? কিছু না, যা। মনে মনে খুব রাগ হলো। শালা কত কষ্ট করে আইসক্রিম এনে দিলাম, এটা খেতেও বললো না, বা টাকাও দিল না। মন খারাপ করে ক্লাসে চলে এলাম। কি ব্যাপার মামা, মন খারাপ কেন? না কিছু না, এমনি। ক্যান্টিনে বসে আছি 6 জন। শালা 2 হারামি আর একটা মেয়ে জোটাইছে কোত্থেকে। অবশ্য আমাদের ক্লাসের নীলা, কিন্তু সেদিন মায়া পূজা করলো, তারপরে নীলার সাথে থাকতে ভয় করছে। তখন আপুদের আগমন ঘটলো। আপু আমার দিকে রাগীভাবে তাকালো, কারণ নীলা আমার পাশের চেয়ারে বসা। আপুর এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে গেলাম। এই এখানে আয়। আসছি। কিরে, তোকে আপুর ডাকে কেন? আমি কেমন করে বলবো? আচ্ছা যাই, কি বলছি শুনে আসি। আপুর কাছে গেলাম। হ্যাঁ বলো। বস, আমাদের সাথে খাবার খাবি। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ বসে খাবার খাবি, তারপর যাবি। ওকে। নীলিমাপুর দিকে আর চোখে তাকালাম, দিকে মুসকে মুসকে হাসছে। খাওয়া দাওয়া শেষ করেই, আপু এখন যাই?
ওকে যা। যদি দেখছি কোনো মেয়ের সাথে টাঙ্কি মেরেছিস তাহলে তোর কপালে খারাপ কিছু আছে, মনে রাখিস। ওকে। ক্যান্টিন থেকে চলে এলাম, বন্ধুরা আগেই চলে গেছে। দুই হারামি তাদের সাথে নীলা, কিন্তু নীলার পাশের মেয়েটাকে, সে যাই হোক, সবাই মিলে গাছের নিচে বসে আছে। ওখানে গেলাম। কি মামা, কেমন খেলে? কেমন করে খাবার খাই তুই জানিস না? মাহিম, ওই কথা বাদ দে। শান্ত, ধন্যবাদ। কি জন্য? আমি তোকে বলেছিলাম আমি নীলাকে ভালোবাসি, কিন্তু ভয় বলতে পারছিলাম না। কিন্তু তুই কাল বললি নীলাও আমাকে পছন্দ করে, তাই সাহস করে আজ কিছুক্ষণ আগে প্রপোজ করলাম, আর ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই তোকে ধন্যবাদ। ধুর শালা। শান্ত, আমার তরফ থেকেও ধন্যবাদ। বন্ধুদের মধ্যে এসব ধন্যবাদ চলে না। আগে বল ট্রিট কবে দিবি? কাল নিস ভাই, আমার কাছে এখন টাকা নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল দিতে হবে। মায়া আপু তোকে এত শাসনে রাখে কারণটা কি? বড় অপু হয় তাই। বাসায় ফেরার সময় মায়াপুর জন্য অপেক্ষা করছি। তখন মায়াপু আর নীলিমা আপু ক্লাস থেকে বের হলো। নীলিমা আপুকে বিদায় দিতে আমার কাছে এসে, চল রিক্সায় যাই। না, হেঁটে। বলছি না রিক্সায় যাব। আপু জারি শুনে আমার হয়ে গেছে। আস্তে আস্তে বললাম, আচ্ছা। আমার এভাবে ভয় পাওয়া দেখে আপু মিটিমিটি করে হাসছে। তারপর আমরা কলেজের বাইরে আসলাম। এ মামা যাবেন? কই যাবেন আপনারা? এই ঠিকানায় যাবেন? আচ্ছা ওঠেন। এই এত কি ভাবছিস? আপুর ধাক্কায় ভাবনার জগতের ছেদ ঘটল। কি শোনা আপু? আপু রেগে তাকালো। আমি হাতের ইশারায় রিক্সাওয়ালা মামাকে দেখে দিলাম। আর কিছু বলল না। আর তুই এত দূরে বসে আছিস কেন? এমনি। কাছে এসে বস। না, আমি এখানেই ঠিক আছি। তুই আসবি কি না? ভয়ে ভয়ে পাশে গিয়ে বসলাম। চলে এলাম। ভাড়াটা আপু দিল। তারপর রাতে মায়াপুর কাছে পড়তে গেলাম। গিয়ে দেখি আপু মোবাইলে কিছু একটা দেখছে। আপু ভিতরে আসতে পারি? ও এতে অনুমতি নেওয়ার কি আছে? না মানে একটা মেয়ের রুম তো, অনুমতি নেওয়া উচিত। যারই রুম হোক, তুই আমার রুমে অনুমতি নিবি, সোজা চলে আসবি। আচ্ছা বাবা, তো এখন পড়া শুরু করি। আচ্ছা ঠিক আছে। তোকে না দেখে একটুও ভালো লাগে না, আর তুই নিজেই চলে আসলি। বাহ, আমার সোনাটা দেখছি আমার মনের কথা বুঝতে পারে। আমি আর আপু পড়তে বসলাম, কিন্তু আমি একটা অঙ্ক একটু পারছিলাম না, তাই কলমের হেড কামড়াচ্ছিলাম আর চিন্তা করছি। কিন্তু হঠাৎই আপু আমার পাশ থেকে আমার দুই গালে দুই হাত রেখে, এভাবে কলম কামড়াস না রে, কন্ট্রোল করতে পারি না। কবে যে তোকে নিজের মনের কথা বলতে পারবো আর নিজের করে পাবো। রুম একদম নীরব হয়ে আছে, কোনো শব্দ নেই। এই প্রথম আমার এক অজানা অনুভূতি পাচ্ছি, যেটা আগে কখনো পাইনি। আজ আপুকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আপুর মায়ে পড়ে যাই। না, এটা তো আমার আপু। তখনই, আপু। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? না কিছু না, পড়াটা শেষ করি। পড়া শেষ করে রুমে এসেই, এটা আমি কি করতে গিয়েছিলাম? না, আপুর থেকে দূরে থাকতে হবে। তারপর ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে আপুর সঙ্গে কলেজে চলে আসলাম। এখানে আমি আমার মতো, মানে আমি আমার বন্ধুদের সাথে, আর মায়া আপু তার বান্ধবীদের সাথে। তখন আপুর কাছে অন্তরা আপু আসে, মায়াপুর ক্লাসমেট। এসেই, মায়া, তোর সাথে তো শান্তর খুব ভালো সম্পর্ক, তাই না? কেন বলতো? না মানে, পাশ থেকে নীলিমা আপু বলে, কি মানে করছিস বল? কেন শান্তর কথা জিজ্ঞেস করছিস? আসলে আমার শান্তকে ভালো লাগে, মানে। অন্তরা আপুর কথা শেষ না হতেই মায়াপু ঠাস করে একটা থাপ্পড় মারে। তোর সাহস কি করে হয় আমার শান্তর দিকে চোখ তুলে তাকাস? মায়া শান্ত হ। কি করছিস এখানে? ওর সাহস হয় কি করে আমার সামনে আমার কলিজাটাকে ভালোবাসে? তখন মায়াপুর ওখানে চেঁচামেচির জন্য আমি গিয়ে দেখি আপু অন্তরা আপুকে মারছে। আমি আগে থেকে চিনি, কিন্তু কথা বলি না। ওখানে মায়াপুকে আটকে অন্তরা আপুকে ধরলাম। মায়াপু দেখে আমি অন্তরা আপুকে ধরলাম। তখন মায়াপুর রেগে মারতে আসলো। নীলিমা আপু তখন ধরলো, নীলিমা ছাড় আমাকে। এই কর্তা ছাড়, ওই ফকিন্নিকে না হলে তোকে মেরে ফেলবো। অন্তরা আপু ভয়ে আমার পিছনে লুকিয়ে পড়লো। শান্ত প্লিজ, আমাকে বাঁচাও। আমি অন্তরা আপুকে নিয়ে তার বাড়ি পৌঁছে দিলাম। মায়াপু তো আমাকে আসতেই দেবে না, জোর করে নিয়ে আসলাম। অন্তরা আপু আমার নাম্বারটা নিল। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসেই, এই এদিকে আয়। আমি আপুর কাছে গেলাম। আপু কিছু বলবে? তুই কোন সাহসে অন্তরাকে স্পর্শ করিস? বলে লাঠি দিয়ে বাড়ি দিল। আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে আঙ্কেল আন্টি রুম থেকে বেরিয়ে এলো। এসেই, মায়া কি হচ্ছে এখানে? শান্তকে মারছো কেন? আমি ওকে শেষ করে ফেলবো। ও কোন সাহসে অন্তরাকে ওর বাসায় দিয়ে আসবে? তাই এইভাবে তুই ছেলেটাকে মারবি? আমাকে এতই জোরে মেরেছে
যে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আঙ্কেল একটু ভেবেই বলল, মায়া, তুই কি শান্তকে ভালোবাসিস? না আঙ্কেল, মায়াপুর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ভালোবাসি। আমি শান্তকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। শান্ত, তুমি কি মায়াকে ভালোবাসো? না আঙ্কেল, আমি শুধু আপু হিসাবে ভালোবাসি। না, তোকেও ভালোবাসতে হবে। মায়া, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। দরকার পড়লে জোর করে আদায় করব। হয়েছে, এই বিষয়ে আমি পরে আলোচনা করব। তারপর যে যার রুমে চলে গেল। আমি আমার রুমে এসে হাতে একটু বরফ দিলাম, একদম ফুলে গেছে। তখন অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি অন্তরা। আমার এখন কথা বলতে ইচ্ছে করছিল না, কিন্তু আসলে একজন মানুষকে কি করে মুখের উপর না করে দিই যে আপনি কল দেবেন না, এটা কেমন খারাপ দেখায়। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও অন্তরাপুর সাথে টুকটাক কথা বলছিলাম। আমি যখন অন্তরাপুর সাথে কথা বলছি, ঠিক তখনই কে যেন পিছন থেকে এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আর আমি পিছনে তাকিয়ে যাকে দেখি, তাকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, কারণ সেই মানুষটি হলো আপু। আমি মায়াপুর দিকে তাকিয়ে দেখি আপু আমার মোবাইলটা হাতে নিয়ে রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আপু অন্তরার নাম্বার চেনে, তাই এমন রাগীভাবে তাকানো দেখে আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকি। তখন মায়াপু আমাকে বলে, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? মায়াপুর কথাটা শুনে ভয়টা আরও বেড়ে গেল। এখন যদি আমি বলি যে অন্তরাপুর সাথে কথা বলছিলাম, তাহলে আমার খবর করে ছেড়ে দেবে। আপু, আমি তো বন্ধুর সাথে কথা বলছিলাম। আমার কথা শুনে মায়াপু বলল, তোর কোন বন্ধুর সাথে কথা বলছিলি? নীলয়ের সাথে কথা বলছিলাম। এটা কোনো নিলয়ের নাম্বার না, কারণ আমি তো তোর সব বন্ধুর নাম্বার জানি। আর এটা দেখে মনে হয় এটা অন্তরার নাম্বার। সত্যি করে বল শান্ত, তুই কোন মেয়ের সাথে কথা বলছিলি? মায়াপুর এমন রাগ দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি সত্যিটা আপুকে বলে দিই, তাহলে আমাকে শেষ করে দেবে। না আপু, বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে কথা বলছি না। এটা নিলয়ের নতুন নাম্বার, তাই আপনি চিনতে পারছেন না। বিশ্বাস না হলে আপনি কালকে কলেজে গিয়ে নিলয়কে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কথা শুনে মায়াপু কিছুক্ষণ কি যেন ভাবলো। আজ থেকে তুই মোবাইল ফোন ব্যবহার করতে পারবি না। আর কাল কলেজ আমার একটু নীলিমার সাথে দেখা করে আসবো, তুই একা চলে যাস। সত্যি? এত খুশি হয়েও না বাবু, তোমার উপর কলেজে সবসময় আমার নজর থাকবে। আর যদি শুনি কলেজে ওই অন্তরার সাথে কথা বলছিস, তাহলে তোকে খুন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন ঘুমিয়ে যা, কালকে আবার কলেজ আছে। আপু, মোবাইলটা যদি... থাপ্পড় খাওয়ার ইচ্ছা আছে নাকি? না আপু, লাগবে না। গুড বয়। কিন্তু আপু, আপনি আমার সাথে এমন করছেন কেন? নিজের জিনিসকে আগলে রাখতে তো সবাই ভালোবাসে। নিজের জিনিস মানে? তুই আমার ওই জিনিস যা আমি কাউকে নিতে দেব না। আমি কোনো জিনিস নাকি? তুই আমার জিনিস, কারণ তোকে আমি খুব ভালোবাসি তাই। আমি তো আপনাকে ভালোবাসি না। কেন? আমার মধ্যে কি নেই? আমি কি দেখতে খারাপ বল? আমার কাছে এসে দুই গালে হাত রেখে, না আপনি অনেক সুন্দর, একদম পরীর মতো। তো কি জন্য আমাকে ভালোবাসবি না? কারণ আপনি আমার আপু, আমার থেকে 2 বছরের বড়। আমি আর কিছু বলার আগে আপু আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। কুত্তা, নিজের হবু বউকে কেউ আপু বলে? আমি আপুই বলবো, আমি আপনাকে ভালোবাসি না। কেন বুঝছেন না? তোকে আমি নিজের করে নেবই, তুই শুধু দেখ। একথা বলে একটা বেলের মার কাশি দিয়ে চলে গেল। এদিকে আমি রুমে কিছুক্ষণ লেখাপড়া করে ঘুমিয়ে পড়ি। তবে মনে মনে শুধু একটা বই কাজ করছিল, মায়াপু যেন সত্যিটা না জানতে পারে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে মায়াপুর সাথে দেখা করি, কারণ সে বলেছে ঘুম থেকে উঠে সবার আগে যেন তার সাথে দেখা করি। তারপরে আমি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তবে আজ কলেজে যাওয়ার জন্য... শান্ত, যদি কাল রাতে কল না দিতি তাহলে আজকে ধরা খেয়ে যেতি। কেন? মায়াপু কি তোর কাছে কল দিছিল? তোর সাথে কথা বলার একটু পরেই আপু আমাকে কল করে জিজ্ঞাসা করছে, তুই কি আমার সাথে কথা বলেছিলি নাকি? তখন আমি বলছি, হ্যাঁ শান্ত আমার সাথে কথা বলেছিল। সুন্দর করে বলছিস তো, নাকি আপু আবার বুঝে যাবে? আরে বেটা, মায়া আপু জীবনেও বুঝতে পারবে না যে আমি মিথ্যা বলছি। আর তুই তো জানিস আমি মিথ্যায় নোবেল পাইছি। হ্যাঁ, না বুঝতে পারলে ভালো, যদি বুঝে যায় তাহলে আমার সাথে তোরও বিপদ আছে, মনে রাখিস। তারপর আমরা ক্লাসের মাঝে বসে সবাই মিলে গল্প করতে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। আর একটুবার ক্লাসে স্যার আসলে আমি ক্লাসে মনোযোগ দিই। অন্যদিকে মায়ের রাতে আমি কার সাথে কথা বলছি এটা জানার জন্য অস্থির হয়ে আছে, কারণ মায়ের কেন জানি বিশ্বাস হচ্ছে না যে আমি আমার বন্ধু নীলের সাথে কথা বলেছি। আর মায়া মনে মনে সন্দেহ করেছে আমি হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছি। তাই মায়া নীলিমা কলেজে গিয়ে দেখে তাদের ক্লাসের
কয়েকজন বান্ধবী অন্তরা সহ সবাই মিলে গল্প করছে। তখন মায়ের মুখে একটা মিথ্যা হাসির ভাব নিয়ে তাদের সাথে গল্পে যোগ দেয়। তারা যখন সবাই মিলে গল্প ব্যস্ত, তখন মায়া বলল, অন্তরা তুই নতুন নাম্বার চিনিস কিন্তু আমাকে বলিসনি। না, আমি তো কোনো নতুন নাম্বার বা সিম নেইনি। মায়া আবার জানতে পারলো নাকি যে আমি শান্তকে কাল রাতে ফোন করেছি? পাশে দেখে অন্তরাপুর বান্ধবী বৃষ্টি বলল, কিরে অন্তরা, মিথ্যে বলছিস কেন? তোর তো আরেকটা নাম্বার আছে। কিরে অন্তরা, মিথ্যা বলছিস কেন? তোর আরেকটা সিম আছে, বললেই তো পারিস। আছে, আমার আরেকটা সিম আছে, কিন্তু আমি এত কিছু তোদের কি জন্য বলতে যাব? মায়াপুর রেখে বসা থেকে উঠে অন্তরাপুর চুল ধরে টেনে তোলে আর বলে, বাবা কি কথা শোনালি তুই। 100টা সিম কিনে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওই সিমের নাম্বার দিয়ে তুই শান্তকে কোন সাহসে ফোন করিস? লাগছে স্যার, ভালো হচ্ছে না মায়া। আমি যদি শান্তর সাথে কথা বলি তাতে তোর কি আছে যায়? তুই ওর বোনের মতো থাক। তোর সাহস দেখে আমি হতবাক হয়ে গেলাম। তুই আমার জানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিস, আর আমি তোকে ছেড়ে দেব? আর কি বললি? আমি শান্তর বোন? আরে আমি শান্তর বোন না, আমি ওর বউ হই, বুঝলি? তারপর মায়াপুর অন্তরাপুর চুল ধরে টেনে ঠাস ঠাস করে থাপ্পড় মারতেই থাকে। অন্তরাপুর ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছিল। নীলিমাপু মায়াপুকে আটকাতে না পেরে আমাকে ডাকতে আসে। এদিকে আমি ক্যান্টিনে যাব, তখন নীলিমাপু এসেই, শান্ত, আমার সাথে চলো, গিয়ে মায়াকে থামাও। কি হয়েছে মায়াপুর? আর আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? তোমার প্রশ্নের উত্তর ওখানে গিয়ে জানতে পারবে, আগে চলো। নীলিমাপু আমার হাত ধরে টেনে আপুর ওখানে নিয়ে আসে। আর এসে যেন আমি আকাশ থেকে পড়ি। এখানে মায়াপু অন্তরাপুকে থাপ্পড় মারতে মারতে ফর্সা গাল লাল করে ফেলেছে, কিন্তু মায়াপুর থামার কোনো নামই নেই। শান্ত, মাইকে সামলাও, না হলে অন্তরাকে আজও মেরে ফেলবে। আমি দেখছি। আমি মায়াপুর কাছে গেলাম। আপু, অন্তরাপুকে ছেড়ে দাও, ও মরে যাবে। কেন? ওর জন্য এত দরদ কোথা থেকে আসছে শুনি? কি জাদু করেছে রে অন্তরা তোকে? কি বলছে এসব? অন্তরা আমাকে কোনো জাদু করেনি। কি সুন্দর আমাকে আপু বলিস, আর অন্তরাকে নাম নিয়ে আজ আমি একে মেরেই ফেলবো। না থাকবো অন্তরা, আর তুইও ওকে নিয়ে ভাবতে পারবি না। আমি নীলিমাপু মায়াপুকে অনেক সারানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ। এর মধ্যে কলেজের সকল ছাত্রছাত্রী এবং প্রিন্সিপাল স্যারও এসে গেছে। কি হচ্ছে এখানে? স্যার, মায়াপু অন্তরাপুকে মেরেছে। কি মায়া, তোমাকে নিয়ে আমি এটা আশা করি নাই। স্যার দেখেন, মায়া আমাকে কেমন করে মেরেছে। বুঝছি। মায়া, তুমি এবং অন্তরা তোমরা দুজনে আমার সাথে আমার কেবিনে আসো। মায়াপু এবং অন্তরাপুর মা বাবাকে প্রিন্সিপাল স্যারের অফিসে ডাকা হয়। মায়াপুর বাবার উদ্দেশ্য করে বলে, শুনলেন তো কি করেছে আপনার মেয়ে? দেখেন কি হাল করেছে আমার মেয়ে। তা তো দেখাই যাচ্ছে, কিন্তু মায়া তুমি অন্তরাকে এভাবে মারলে কেন? স্যার আমি শান্তকে ভালোবাসি এখন। ও শান্তর সাথে বারবার মেশার চেষ্টা করছে। আমি ওকে অনেকবার বারণ করছি, কিন্তু ও শোনে নাই। তারপরেও ও কাল রাতে শান্তকে ফোন করে কথাও বলছে, তাই আমি ওকে মেরেছি। স্যার আমিও শান্তকে ভালোবাসি, তাই এমন করেছি। তারপর আমাকে ডাকা হলো। আমি গেলাম। স্যার আমাকে ডেকেছেন। কি শুনছি আমি শান্ত? এসব মায়া আর অন্তরার বিশেষ? স্যার আমি কাউকে ভালোবাসি না, ওরাই আমাকে ভালোবাসে এবং এই বিষয় নিয়ে মারামারিও করছে। এবার আঙ্কেল বলতে শুরু করলো। এতক্ষণ তিনি শুধু শুনছিলেন। অনেক শুনেছি। আমি এবং অন্তরার মা, আমি তোমার আর তোমার মা বাবার কাছে ক্ষমা চাচ্ছি। আর অন্তরা যেহেতু শান্তকে ভালোবাসে, তাদের বিয়ের কথা বলতে পারেন। না ঠিক আছে, আর যেহেতু অন্তরা শান্তকে ভালোবাসে আর আপনিও রাজি, তাই আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। কি বলো অন্তরার মা? আমারও কোনো আপত্তি নেই। মেয়ের খুশি আমার খুশি। তা তো বেশ। তো শান্ত, তোমার কোনো আপত্তি আছে এতে? না আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই। আপনি যা বলবেন তাই হবে। মনে মনে ভাবছি, আঙ্কেল আমাকে মা বাবা মারা যাওয়ার পর থেকেই তার বাড়িতে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, সবই দিয়েছে। তাই যদি বিয়ে করে তার ঋণ শোধ করতে পারি। আমি এটা বলার পরে ঠাস ঠাস আওয়াজ হয়। আমি সহ সবাই এই ঘটনা দেখে যেন আকাশ থেকে পড়লাম। সবার সামনে আমাকে মায়াপু 2 গালে থাপ্পড় মারল। তোর খুব ইচ্ছা তাই না? আজ তোর সব ইচ্ছা পূরণ করবো, চল। আমার হাত ধরে টানতে লাগলো। আমি নিশ্চুপ হয়ে গেলে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। চল বলছি, না হলে তোকে মেরে ফেলতে আমার দ্বিতীয়বার ভাবতে হবে না। মায়া এই রাগ দেখে আমার গলা শুকিয়ে গেছে, কিন্তু আমি বেশ অবাক হচ্ছি যে আঙ্কেল আন্টি ওখানে পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না।
আর মায়া আপু আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কলেজের সকল ছাত্রছাত্রীরা শুধু দেখছে। রাস্তায় সে রিক্সা না নিয়ে আমার হাত শক্ত করে ধরে চলতে শুরু করলো। রাস্তার সবাই দেখছে। আমার কিছুটা লজ্জা লাগছে। আপু আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন, আমার সাথে গেলে তো সমস্যা নাকি? না না, আমার কোনো সমস্যা নেই। কোনো কথা বলবি না, চুপচাপ চল আমার সাথে। মায়া আপু মোবাইলে যেন কি মেসেজ দিল, তারপর আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটা অফিসের মতো দেখতে পেলাম। সেখানে নিয়ে গিয়ে সেখানে আমি ঢুকতে যাব, দরজার উপরে দেখলাম লেখা কাজী অফিস। আমি এটা দেখে ভাবছি, মায়া আপু কি আমাকে এখানে বিয়ে করবে নাকি? না না, এটা হতে দেওয়া যাবে না। আমি ভেতরে ঢুকছি না। তাই দেখে মায়া আপু, কিরে ওখানে দাঁড়িয়ে গেলি কেন? ভেতরে আয়। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? কাজী অফিসে সবাই কেন আসে? বিয়ে করতে। তো আমি তোকে এখানে বিয়ে করতে নিয়ে এসেছি, এখন ভেতরে চল তাড়াতাড়ি। কি? আমি যাব না, আমি বাসায় যাব। আমি তোমাকে বিয়ে করব না। কেন বিয়ে করবি না আমাকে? আমি কি দেখতে এতটাই খারাপ নাকি, নাকি তোর যোগ্য না? কোনটা? দেখো, তুমি দেখতে একদম পরীর মতো, এবং আমি তোমার যোগ্য না। আর তুমি আমার চেয়ে বয়সে বড়। বয়সে বড় বলে কি বিয়ে করবি না আমাকে? আর ওই অন্তরা ফকির নিয়েও তোর চেয়ে বয়সে ছোট, তাই না? আমি বুঝছি। কি বুঝছো তুমি? এই যে ওই অন্তরা আমার শান্তর উপর কোনো কালো জাদু করে নিজের বশে করে নিয়েছে। কিসব বলছো? আমাকে কেউ কালা সাদা কোনো জাদুই করেনি। আমি কিচ্ছু শুনতে চাই না। তোকে এভাবে ছেড়ে রাখলে ওই অন্তরা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। না না, তার আগে তোকে আমার করে নিতে হবে। তারপর মায়া আপু আমাকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি নীলিমা আপু আর তার সাথে মায়া আপুর আরও বান্ধবীরা আছে। তারা আমাকে নিয়ে কাজী সাহেবের সামনে গেল। কাজী সাহেব সব কাজ শেষ করেই, বলো বলো মা কবুল। মায়া আপু তাড়াতাড়ি 3 বার কবুল বলে ফেললো। বলো বাবা কবুল। না, আমি বিয়ে করব না। তাহলে আমি কেন কবুল বলবো? মায়া আপু নীলিমাপুর থেকে একটা ছুরি বের করে আমার বুকের সামনে ধরে, আর যদি কবুল না বলিস তাহলে তোকে এখানেই শেষ করে দেব। আপু কি করছো? লেগে যাবে তো। চুপ, কিছুক্ষণ পর তোর বউ হব, আর এখন আপু আপু করছিস। আমি বিয়ে করব না। আমার কথা শুনে আপু আমার হাতে ছুরি দিয়ে একটু কেটে দেয়। তাতে আমার হাত থেকে রক্ত পড়তে শুরু করে। আমাকে মেরে ফেললো। আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। মায়া, এটা কি করছিস? মায়া আপু কারো পরও না করে হাতে ছুরি দিয়ে একটা টান দেয়। সাথে সাথে নীলিমা আপু ছুরিটা নিয়ে নেয়। তাই মায়া আপুর শিরা আর কাটেনি। হালকা বললে ভুল হবে, মোটামুটি ভালোই কেটেছে। নীলিমা, ছুরিটা দে, আমি আজ নিজেকে শেষ করে দিব। ওকে যদি না পাই তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আচ্ছা আমি কবুল বলছি, তাও নিজের কোনো ক্ষতি করো না। তারপর বিয়েটাও হয়ে গেল। মায়া আপু বিদ্যুতের গতিতে এসে, দেখি তোর হাত, ইস কতখানি কেটে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মায়াপুর এমন ব্যবহারে আমি অবাক। আমার হাত এমনভাবে দেখছে মনে হয় আঘাতটা নিজের শরীরে লেগেছে। মায়াপুর হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু এইদিকে তার কোনো খেয়ালই নেই। সে আমার হাত ব্যান্ডেজ করায় ব্যস্ত। আপু, তোমার হাত থেকে রক্ত পড়ছে, আগে তোমার হাতে রক্ত পড়া বন্ধ করো। এই, আমাদের এখন বিয়ে হলো, এখন আমরা স্বামী স্ত্রী, আর তুই নিজের বউকে আপু বলিস? লজ্জা করে না? আমি বিয়ে মানি না। এই, ছুরিটা কিন্তু এখানেই আছে, আর এখন এই মুহূর্ত থেকে আমার নাম ধরে ডাকবি, মায়া বলে, না হলে বউ বলে ডাকবি, বুঝছিস? হ্যাঁ আপু, সরি মায়া, বুঝছি। কুত্তা, তোকে। মায়া, শান্ত হ। আগে বাসায় চল, তারপর যা করে করিস। চল। মনে মনে ভাবছি, এটা আমি কি করলাম? মায়া আপুকে বিয়ে, আমি আঙ্কেলের সাথে বিশ্বাসঘাতকতা করলাম। এটা কিভাবে করলাম? নিজেকে অপরাধী মনে হচ্ছে। যে ব্যক্তি আমাকে ছোট থেকে তার বাসায় আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, আমি তারই মেয়েকে বিয়ে করলাম। আঙ্কেল কি আমাকে মেনে নেবে? হয়তো না। আর যদি চলে যেতে বলে, তাহলে চলে যাব। এই শান্ত, কি হলো? চলো বাসায় যাব। হ্যাঁ, যেতে তো হবেই। আমি আর মায়া মায়ের বাসার সামনে দাঁড়িয়ে আছি। নীলিমা আপু এবং মায়ের বাকি সব বান্ধবীরা চলে গেছে। আপু সরি মায়া, একটা কথা বলি। কুত্তা, তোকে আর কতবার বলবো আমাকে আপু ডাকবি না? আরে রাগ করছো কেন? তোমাকে ছোট থেকে আপু বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো এখন এই অভ্যাস পাল্টা, আর এখন থেকে মায়া বলে তসবি গুনতে থাক। আচ্ছা ঠিক আছে। তোকে তো, আচ্ছা কি বলছিলি বল তাড়াতাড়ি। না মানে তোমার বাবা, মানে আঙ্কেল আন্টি কি আমাদের এই বিয়ে বিশেষ করে আমাকে মেনে নেবে? কেন মেনে নেবে না? আর যদি মেনে না নেয় তাহলে আমি আর তুমি অন্য কোথাও চলে যাব। কি? না, আমাকে যদি মেনে না নেয় তাহলে আমি নিজেই চলে যাব। তুমি আঙ্কেল আন্টির সাথেই থাকবে। শান্ত, একটা কথা বলে রাখি, আমি যে জিনিসটা পছন্দ হয়
সেটা আমি নিয়েই ছাড়ি। আর তুমি তো আমার ভালোবাসা, আমার জান। তোমাকে কিভাবে চলে যেতে দিব? দরকার পড়লে দুজন একসাথেই যাব। তোমার আমাকে বিয়ে করাই উচিত হয়নি। এই, আমাকে বিয়ে করবি না তো কাকে বিয়ে করবি? ওই অন্তরাকে? না মানে। চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না। চল আমার সাথে। আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যেতে লাগলো। ভিতরে আঙ্কেল আন্টি বসেছিল, মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে গম্ভীর চিন্তা করছে। আম্মু, আব্বু। মায়া, শান্ত কোথায় চলে গেছিলি? আর আমাদের ফোনও করিস নাই কেন? কত চিন্তা হচ্ছিল। আম্মু, আব্বু, আমি আর শান্ত বিয়ে করে নিয়েছি। কি? কি? কিন্তু তোরা এই পদক্ষেপ নেওয়ার আগে আমাদের জানাতে পারতি। পারতাম। তো বলিসনি কেন? মায়ের মা, তুমি থামো। আর মায়া, আমি যে অন্তরার বাবা মাকে কথা দিয়েছি যে, আর বড় কথা, তোর বিয়ে অনেক আগেই ঠিক করা, আমার বন্ধুর ছেলের সাথে ঠিক করা আছে। আমি এসব কিছু শুনতে চাই না। আমি শান্তকে ভালোবাসি, তাকে বিয়ে করছি। এখন তোমরা মানো আর না মানো, আমার কিচ্ছু আসে যায় না। চলো শান্ত। আমি এতক্ষণ ওখানে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। কি কথা কানে যায় না? চল আমার সাথে। আমাকে টানতে টানতে রুমে নিয়ে এসে দরজা আটকে দিল। তারপর মায়া বিছানায় বসে আর আমি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখন মায়া আমার দিকে তাকালো, বিছানা থেকে উঠে আমার দিকে এগোতে লাগলো। মায়া কি করছো? মায়া আমার দিকে যত এগোচ্ছে আমি তত পিছিয়ে যাচ্ছি। পেছোতে পেছোতে দেয়ালে পিঠ লেগে যায়। আর মায়া একদম আমার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে, 2 হাত দিয়ে আমাকে দেয়ালে চেপে রেখেছে, নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক দিনের ইচ্ছা তোকে কাছে পাওয়ার, আর সেই ইচ্ছা পূরণ করব। মায়া, এমন করো না প্লিজ। ওই চুপ, কোনো কথা না। আর আমাদের মাঝে যদি কিছু না হয় তাহলে আব্বু আম্মু আমাদের মানবে না। তাই আমাদের মাঝে কিছু হওয়া খুব দরকার। না না না, তুমি মানে কি বোঝাচ্ছ? আরে বোকা, ওটা আমরা এখন আমাদের একটা ফুটবল টিম বানাবো। মায়া হঠাৎ করে আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। মায়ের ঠোঁটগুলো একদম নরম, আমারও ভালো লাগছিল। মায়া 2 হাত দিয়ে আমার চুল খামচে ধরে আর পাগলের মতো কিস করছে, যেন অনেক বছর ধরে না খেয়ে আছে। ওইদিকে আঙ্কেল আন্টি। তুমি ছেলে মেয়েকে এভাবে বললে কেন? কিভাবে বলছি? ওই যে তুমি শান্তর সাথে অন্তরার সাথে বিয়ে দেওয়ার ব্যাপারটা। আরে আমি তো এমনি বললাম। আর তুমি তো জানো শান্ত আর মায়ার বিয়ে আগে থেকে ঠিক করা। আমি তো এখন ওদের ভালোবাসার পরীক্ষা করেছিলাম। হয়েছে হয়েছে, এবার ওদের মেনে নেওয়াই ভালো। চলো। আঙ্কেল আন্টি মায়ের রুমের সামনে এসে, মায়া মা, দরজাটা খোল। মায়া দরজা খোলো। এদিকে মায়া কিস করে থামিয়ে, শান্তিতে একটু রোমান্স করতে দেবে? এইভাবে কেউ কিস করে একটু হলে মরেই যেতাম। কেন, ভালো লাগে নাই বাবু? এই আমি বাবু না, আমি বড় হয়ে গেছি। না, তুমি আমার গুলুমুলু বাবু। আসো, আদর করি। দরজার বাইরে থেকে, মায়া দরজা খোলো। যাও, আন্টি ডাকছে। না, আরেকটু আদর করি। যাও, পরে যত ইচ্ছা আদর করো। সত্যি? মায়ের দরজা খুলে দেয়। কি হয়েছে, ডাকছো কেন? আগে তোর বাবার কথাটা শোন। না, আমি তোমার কোনো বন্ধু ছেলেকে বিয়ে করতে পারবো না। যদি জোর করো তাহলে আত্মহত্যা করতে বাধ্য হব। আগে শোন তো, ওই ছেলের নাম কি? না, আমি শুনবো না। আরে পাগল মেয়ে আমার, বন্ধুর ছেলের নাম শান্ত এবং তাদের বিয়ে ছোট থেকে ঠিক করা। সত্যি আপু? কিন্তু তোদের আবার বিয়ে হবে, এবার ধুমধাম করে হবে। ঠিক আছে, ধন্যবাদ আব্বু। কি বলো শান্ত, আমার মতামতে তুমি রাজি? না মানে হ্যাঁ, রাজি। তারপর আমাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, বুকে সাহস নিয়ে ভেতরে গেলাম। মা এসে আমাকে সালাম করলো। চলো শুরু করি। আগে আমাদের নতুন জীবনের জন্য আল্লাহর কিছু শুকরিয়া আদায় করি, নামাজ পড়ে এসে। চলো এবার শুরু করি আমাদের ফুটবল টিম বানানোর মিশন। আমি আজ শেষ। মায়া আমার ঠোঁট তার দখলে নিয়ে নিল। সে কতক্ষণ ছিল জানি না, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি মায়ের উপর উঠে পড়ি, আস্তে আস্তে তার শাড়ি খুলতে থাকি। এইভাবে আমি পাড়ি দিলাম ভালোবাসার সাগরে। সকাল আমার মনে হলো কে আমার ঠোঁট দিয়ে চেপে রেখেছে। চোখ খুলে দেখে মায়া। আমি তার সাথে তাল মেলাতে শুরু করে দিই। এইভাবে কিছুক্ষণ থাকার পরে মায়া আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার বুকে মাথা রেখেই, কি হলো, আমাকে উঠতে দেবে নাকি শুধু রোমান্স করার ইচ্ছা আছে? ইচ্ছে তো অনেক কিছু করার আছে। তখন ওঠো, কলেজ আছে আমার। না, আজ থেকে তুমি কলেজ করবা না, তুমি আব্বুর কোম্পানি দেখবে। আচ্ছা, আর তুমি? আমি আমার এই পিচ্ছি জামাইকে দেখব। একটা কথা বলবো, রাখবে? না রাখলে তো জোর করে রাখবে, তাই না? দরকার পড়লে তাই। আচ্ছা বলো তোমার কথা।
চলো আজ আমি আর তুমি কোথাও ঘুরতে যাই। ঠিক আছে আমার জেদি সিনিয়র বউ। তারপরে আমরা গোসল করে রেডি হলাম আর একসাথে নিচে গেলাম। আমি পরেছি নীল শার্ট আর মায়ের নীল শাড়ি। আমরা নিচে আসলাম, তখন বড় আব্বু খবর পড়ছিল। বড় আম্মু আমাদের দেখে, কি গো, দেখো ছেলে মেয়েকে কেমন বানিয়েছে। একদম ঠিক বলেছো মায়ের মা। তখন আমরা তাদের কাছে এসেই তাদের সালাম দিই। তারপর, তোমরা কোথাও যাচ্ছ নাকি? আব্বু আমরা ঘুরতে যাচ্ছি। খাওয়া দাওয়া করে বের হলাম। আব্বু আমাকে গাড়ি নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি না করে দিই এবং রিক্সা নিয়ে চলে যাই। একটা পার্কে এসে একটা বেঞ্চে বসি। তখন মায়া আমার ঘাড়ে মাথা রেখে আছে। কোনোদিন ছেড়ে যাবে না তো এতিমকে? আর নিজেকে এতিম বলবা না। তুমি এতিম হলে আমি কে? তোমাকে কোনোদিন ছেড়ে যাব না, সব সময় আগলে রাখবো, সব সময়। তারপরে মায়া আমার ঘাড়ে মাথা রাখলো। আচ্ছা, আমাদের সন্তান হলে কি নাম রাখবো? হ্যাঁ, মেঘা নাম কেমন? আর যদি ছেলে হয় তাহলে? তাহলে মেঘ। আমার অনেক পছন্দ হয়েছে, নামগুলোও তোমার মতো কিউট। তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। মায়া তার আম্মুকে সাহায্য করতে গেল, আর আমার কোনো কাজ নেই, তাই ঘুম দিলাম। কিরে, আর সূর্য কোন দিক দিয়ে উঠেছে? কেন এই কথা বলছো কেন? না মানে তুই আজ রান্নাঘরে? আমি আজ খাবার রান্না করব, তুমি আমাকে একটু সাহায্য করো, একটু ব্যাস। ঠিক আছে। আমি ঘুমিয়েছিলাম, আজ কেন যেন কলেজ যাইনি। মায়ের রান্নার কাজ শেষ করে রুমে আসলো আমাকে ডাকতে। তখন দেখে আমি ঘুমিয়ে আছি। তখন সে আমার মাথার পাশে দাঁড়িয়ে, ঘুমিয়ে থাকলে কত কিউট লাগে, ইস আমার জামাইয়ের দিকে কেউ নজর না দেয় বলে আমার কপালে একটা ভালোবাসা পরশ এঁকে দিল। তখন আমি মায়াকে একটানে আমার বুকে নিয়ে জড়িয়ে ধরলাম। কি হলো, তুমি ঘুমাও নাই? পাশে এত সুন্দরী যদি সিনিয়র বউ থাকলে কোনো মানুষের ঘুম আসে? আরে আমাকে ছেড়ে দাও, আমি ঘেমে আছি, তোমার শরীর ঘাম লেগে যাবে। লাগুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। মায়া আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে, এখন চলো গোসল করে আসি। মানে? এতে এত অবাক হওয়ার কি আছে, স্বামী স্ত্রী একসাথে গোসল করতেই পারি। আমি করব না, আমার লজ্জা করে। ওরে আমার লাজুক জামাই রে, অনেক হয়েছে, চলো তাড়াতাড়ি গোসল করে নেই, আসো। আমি করব না, আমি গেলাম বলেই রুম থেকে বের হয়ে গেলাম সোজা মায়ের আম্মুর কাছে। গিয়ে থেমে গেলাম। মায়া আমার পিছু করছিল। কি হয়েছে, এত দৌড়াদৌড়ি কেন? দেখো না আম্মু, তোমার মেয়েকে গোসল করতে বলছি, গোসল করছে না। কিরে মায়া, এতক্ষণ রান্না করলি, ঘেমে গেছিস, তাই যা গোসল করে নে যা। কিন্তু আম্মু। যা। মায়ের আগে পুষতে পুষতে চলে গেল। আমি নিচে ছিলাম। মায়া গোসল করে বের হয়ে একটা শাড়ি পরে আমাকে খুঁজতে লাগলো। এদিকে আমি লুকিয়ে লুকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে যে জামা পরবো তখনই, এই রে জামা আনতে ভুলে গেছি, এখন কি করি? আমি দরজা থেকে হালকা মাথা বের করে দেখলাম কেউ আছে নাকি, কিন্তু মায়া বিছানায় পায়েলে বসে আছে। সে আমাকে দেখেই, কি জামা নেই নাকি? মায়া প্লিজ আমার জামাটা এনে দাও। তুমি এসে নিয়ে যাও, এই নাও বিছানা রাখলাম। আমি কিছু পরিনি, শুধু একটা টাওয়াল রয়েছে, প্লিজ। হবে না, এসে নিয়ে যাও। আচ্ছা আসছি। আমি এই অবস্থায় বের হলাম। গিয়ে জামা কাপড় নেব, আর মায়া আমার জামা কাপড় পাশে রেখে বসে আছে। তখন মায়ের দিকে তাকিয়ে দেখি সে মুচকে হাসছে। এতে এত হাসার কি হলো? তোমাকে বিনা কাপড়ে দেখতে অনেক হট লাগছে, একদম রসগোল্লা। লুচু মেয়ে। দেখেছি, লুচু মেয়ে কি করে? আমি কাপড় নেব, তখন মায়া আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার উপর বসে পড়ে। আরে কি করছো, কেউ দেখে ফেলবে। আরে না, কেউ দেখবে না, আর নড়াচড়া করলে এখানে তোমার সাথে T20 ম্যাচ খেলবো, কিন্তু এমনি টাওয়ার পরে আছো। আচ্ছা কি করবে? কিছু না, তোমার ঠোঁটের স্বাদ নিব বলে আমার ঠোঁট তার দখলে নিয়ে নিল। আমি তার সাথে রেসপন্স করছি, আর আস্তে আস্তে এক হাত মায়ের কোমরে দিলাম। তখন মা একটু কেঁপে উঠল, কিন্তু আবারও কিস করতে মনোযোগ দেব ওই সময় দরজা থেকেই, ইস, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। তখন আমি দরজার দিকে তাকিয়ে দেখি আমার তো লজ্জা লাগতে লাগলো, আর মায়ের তো লজ্জা লাল হয়ে গেছে। আর তার আর কেউই নয়, নীলিমা আপু আর মায়ের কিছু বান্ধবী। আমি দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তখন তারা রুমের ভেতরে আসে, আর মায়া এখনো মাথা নিচু করে বসে আছে। কিরে মায়া, আমরা এসে তোদের রোমান্সের সমস্যা করলাম নাকি? তোদের রোমান্স দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। ইস, তোরা থামবে প্লিজ? ঠিক আছে থামলাম, কিন্তু তুই শান্তকে বিনা কাপড়ে রাখছিলি নাকি? আরে না, মনে হয় তোদের রোমান্স এখনো বাকি আছে, তারা শুরু করার আগে আমাদের জন্য শেষ হয়ে গেল। তারা হাসতে লাগলো। তখন মায়া আপু বলল, প্লিজ
আর লজ্জা দিস না। আচ্ছা ঠিক আছে, এখন কি আমাদের না খেয়ে রাখবি? তোর হাতের রান্না খাওয়ার জন্য বাসা থেকে কিছু খেয়ে আসি নাই। আমিও। চল নিচে চল। তারপর তারা নিচে চলে গেল। কিছুক্ষণ পর আমি জামা কাপড় পরে নিচে গেলাম, যেখানে মায়ের আব্বু ছিল। আমি তাদের সামনে যেতেই পারছি না, লজ্জা লাগছিল, সরি। আরো লজ্জা লাগছিল। আর তখন মায়ের আব্বু, শান্ত দাঁড়িয়ে আসো কেন, বসো। আমি গিয়ে মায়ের আব্বুর পাশে একটা চেয়ার টেনে বসে গেলাম। তারপরে মায়া আর মায়ের আব্বু সবাইকে খাবার দিতে লাগলো। তো শান্ত, এবার আমাকে রেস্ট দাও, আর অফিস তুমি সামলাও। কিন্তু বড় আব্বু, আমার তো পড়া শেষ হয়নি। বেশি সময় না, অল্প সময়। আমার অফিসের দিকে একটু নজর দিও, এতেই হবে। ঠিক আছে, চেষ্টা করব। তারপর খেয়ে দিয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর মায়া রুমে আসলো, এসে আমার পাশে বসলো। কিছু বলবে? বলো তাহলে। মায়া আমার বুকে মাথা রাখলো এবং বলল, তুমি আব্বুর অফিস দেখবে? নিচে তো বললাম মাঝে মধ্যে দেখে আসবো। না, বলো তুমি অনার্স শেষ করে আব্বুর অফিস দেখবে, কারণ আব্বুর বয়স হয়ে গেছে। তাই মানে বলছিলাম তাকে আর কাজ করতে দিব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা বলতে এত ভয় পাওয়ার কি আছে? তারপর মায়া আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন মায়া বুক থেকে মাথা তুলেই, শান্ত, আমাদের বাবু কবে হবে? যেই দিন আসার কথা সেই দিন। না, বলো না কবে আসবে। আসবে আসবে, এত চিন্তা করো না, আমার সিনিয়র বউ। তখন তো তোমার ঠোঁটের টেস্ট নেওয়া হয় নাই, এখন নিব। একদমই না, সবসময় এইসব ভালো লাগে না। না না না, আমি তোমার ঠোঁট খাবো, প্লিজ একটু খাবো। দেখো মায়া, আমি আর কিছু বলবো তার আগে মায়া কিস করে দিল। আমি তার সাথে রেসপন্স করছি। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিয়ে আমার বুকে মাথা রাখলো। এইভাবে সেদিন পার হয়ে গেল। পরদিন সকালে ঘুমিয়ে আছি, তখন মনে হলো কেমন নাকি শুশুরি দিচ্ছে। আমি হালকা করে চোখ খুলে দেখি মায়া। তখন আমি আবারও চোখ বন্ধ করে থাকলাম। আর মায়া কখন থেকে রোমান্টিকভাবে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছি, উঠছে না। এই আমার বাবুটা উঠো, এবার সকাল হয়ে গেছে। আমি না উঠে শুয়ে থাকলাম, দেখতে চাই মায়া কি করে। কিন্তু মায়া ওঠাতে না পেরে তার মুখ আমার কাছে এনে আমার ঠোঁটে হালকা স্পর্শ করলো। এই কলিজা, এবার ঘুম থেকে উঠো। আর কত ঘুমাবে আমার মিষ্টি বাবুটা, ওঠো এবার। মায়া অনেক চেষ্টা করে আমাকে ওঠাতে পারছে না। আর এদিকে মায়া আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এসে কথা বলছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু মায়া ধুর, ওঠে না, আমি আর ডাকবই না। বলেই যে না চলে যাবে, তখন আমি তার হাত ধরে নিজের বুকের উপর ফেলে দিলাম। তুমি জেগেছিলে? হ্যাঁ সিনিয়র বউ, আর তোমার চুলের ঘ্রাণটা না অনেক মিষ্টি। কি লাগিয়েছো গো? জানি, পাম দিও না। আমি তোমাকে কত রোমান্টিক করে ডাকছিলাম, কিন্তু তোমার ওঠার কোনো নাম নেই। আর আমি তো মজা করছিলাম। তুমি যখন তোমার ওই মাতাল কলা ঠোঁট আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, সত্যি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। মনে হচ্ছিল এই লাল ঠোঁটগুলো এক্ষুনি খেয়ে নেই। তো খেয়ে নাও, মানা করছে কে? আরে আমার সিনিয়র বউ লজ্জা পায় বুঝি। অনেক হয়েছে, চলো, কলেজের সময় হয়ে গেছে, উঠো। না, আগে মর্নিং কিস দাও, তারপর উঠবো। তারপর মায়া আমাকে একটা কিস দিল। আর আমি ফ্রেশ হয়ে খেয়ে কলেজের জন্য বের হলাম। আর মায়া এইভাবে দিন পার হতে লাগলো। খুনসুটি, ভালোবাসা, মান অভিমান নিয়ে আমার অনার্স শেষ হয় এবং আমি মায়ের বাবার অফিস সামলানো শুরু করি। এখন আমাদের কোনো সন্তান নেই। তো আমি অফিসে বসে একদিন কাজ করছি, এমন সময় আওয়াজ আসলো, আমি আসতে পারি? আমি ফাইল দেখতে দেখতেই যে আসুন। তখন মেয়েটা এসে আমার সামনের চেয়ারে বসে। আমি তার দিকে তাকিয়েই, আরে অন্তরা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তাহলে আমি কিভাবে তোমায় সাহায্য করতে পারি? আসলে আমাদের অফিস থেকেই অর্ডারটা আমরা তোমাদের দিব, এই জন্য। আর এতে ফোন করে বলতেই পারতে, আসার কি দরকার ছিল? আরে তোমার সাথে এই অর্ডার নিয়ে একটা কথার দেখা করতে এলাম। আমি আর অন্তরা কথা বলছি, তখন মায়া কেবিনে প্রবেশ করলো। শান্ত, তোমার দুপুরের টিফিনটা আমি নিয়ে। অন্তরা, তুই এখানে? কেবিনে অন্তরাকে দেখেই, ও মায়া আসো। আসলে অন্তরা আপু আমাদের একটা অর্ডার দেওয়ার জন্য এসেছে। বুঝলাম, কিন্তু তোমরা দুজন একা কেন? ম্যানেজার কোথায়? মায়া, তুমি কি আমাদের সন্দেহ করছো? আরে মায়া, কি বলিস? আমি তো শুধু কোম্পানির কাজে এসেছিলাম, আর কিছু না। আর শান্ত এই কথা পরে ফোনে বলবো, ঠিক আছে? অন্তরা চলে গেল। তখন মায়া বলল, কোন কথার পরে বলবে বলছিল? আরে অর্ডারটা নিয়ে এত সব না ভেবে খাবার দাও, খিদে লেগেছে। কিসের কথা বলবে ফোনে জানতে হবে। এই নাও। তারপর আমি আর মায়া একসাথে খাবার খেলাম
এবং মায়ের টিফিন বক্সটা নিয়ে চলে গেল। আমি কাজ শেষ করে কেবিনের বাইরে গেলাম। ম্যানেজার সাহেব, এই ফাইলগুলো আমি সাইন করে দিছি, তাদের অর্ডারটা পাঠিয়ে দিন। জি স্যার, চিন্তা করবেন না। তারপরে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় শুয়ে আছি, তখন মায়া এসে আমার বুকে মাথা রাখলো। আমার বাবুটা কত কাজ করে। তোমার জন্য সব করতে পারি, আমার সিনিয়র বউ। এই জন্য তো তোমাকে ভালোবাসি আমার পিচ্ছি বাবুটা। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। ভিডিও কল করেছে অন্তরা। আমি রিসিভ করলাম। হাই শান্ত, কি করো? এই তো শুয়ে আছি, তুমি? তখনই অন্তরা দেখে মায়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ও, আমি হয়তো তোমাদের ডিস্টার্ব করছি, পরে কথা বলবো, বাই। আরে কল কেটে দিল। আচ্ছা, পরে কথা বলবো। আমি মায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। আর এদিকে অন্তরা, যার বুকে আমি মাথা রেখতে চেয়েছিলাম তার বুকে মায়া। এতটুকু বলে হাতের ফোনটা মেঝেতে ফেলে দিল। কিছু ভাঙা শব্দ শুনে অন্তরার মা রুমে আসলো। এসেই, কি হয়েছে মা? এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে? অন্তরা কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরে। তখন তার আম্মু তাকে সান্ত্বনা দিতে থাকে। কি হয়েছে মা? তোকে কেউ কিছু বলেছে নাকি? আম্মু, আমি আমার শান্তকে পেলাম না। ওই মায়া আমার শান্তকে কেড়ে নিয়েছে। জানি মা, তোর মনে কি চলছে, কিন্তু আমি তোর কাছে তোর ভালোবাসাকে এনে দিব। সত্যি তুমি শান্তকে আমার কাছে এনে দিবে? এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যাও দেখি। অন্তরা ঘুমিয়ে গেল। তখন অন্তরার আম্মু অন্তরা রুমের বাইরে আসলে অন্তরার আব্বু তাদের সব কথা শোনে তার স্ত্রীর কাছ থেকে। তুমি কি বলছিলে তোমার মেয়েকে এইসব? কি বলছি আমি? আমার মেয়ের কাছে তার ভালোবাসার মানুষকে এনে দিব, এতে ভুল কোথায়? শান্তর বিয়ে হয়ে গেছে, এখন তুমি তোমার মেয়ের জন্য অন্য একজন মেয়ের সংসার ভাঙবে? দরকার পড়লে তাই করব, এতে যদি আমার মেয়ে খুশি হয় তাহলে তাই। সি সি, তুমি তোমার জন্য অন্য একজন মেয়ের খুশির সংসার ভাঙবে? সি সি। দেখো, এই নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? এখন যাও, ঘুমিয়ে যাও, আমার না খুব ঘুম পাচ্ছে। এই বলে অন্তরার আম্মু চলে গেল। আর অন্তরার আব্বু আর কিছু বলতে পারলো না। কাকে বোঝাবে, মেয়েকে নাকি মেয়ের মাকে? তাই সেও গেল ঘুমোতে। এইদিকে আমার আর মায়ের সংসার অনেক খুনসুরিতে কাটতে লাগলো। আমি একদিন অফিসের কাজের জন্য অনেক লেট হয়ে যায়, তাই কাজ শেষ করে সব গুছিয়ে বের হবো অফিস থেকে। তখনই আমার ফোনে মায়ের ফোন আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো জান, কখন আসবে? সেই কখন থেকে তোমার অপেক্ষায় আছি। আর এই তো কাজ শেষ করে এখনই বের হবো, আর বেশিক্ষণ সময় লাগবে না। প্লিজ তাড়াতাড়ি এসো, আমার অনেক চিন্তা হচ্ছে। আরে চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, বাই যান। তারপর সব গুছিয়ে বের হলাম। গাড়ি চালিয়ে যাচ্ছি, কারণ ড্রাইভার আজ ছুটিতে আছে। আমি নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, আশেপাশে কেউ নেই বললেই চলে। তখন আবারও বৃষ্টি শুরু হলো, কিন্তু হঠাৎই আমার চোখ গেল রাস্তায় কিছু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার কোলে একটা বাচ্চাও আছে। যতটুকু বুঝতে পারছি, আমি ভাবলাম রাস্তা পার হবে তাই দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়েটি যখনই তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে রাস্তা পার হতে যাবে, তখন একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে, আর মেয়েটি বাচ্চা সহ ছিটকে পড়ে। আমি সেটা দেখে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তাদের কাছে গেলাম, কিন্তু ট্রাক গাড়ি থেকে নেমে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় দেখে পালিয়ে গেল। ততক্ষণ আমি সে মেয়েটার কাছে পৌঁছে গেলাম। আর আপনি ঠিক আছেন? চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। স্যার, আমি মনে হয় বাঁচবো না, আপনি চলে যান। আমি হাসপাতালে ফোন করব, কিন্তু এখানে বৃষ্টির জন্য নেটওয়ার্কও ঠিক করে কাজ করছে না, তাই বাধ্য হয়ে মেয়েটিও তার বাচ্চা সহ তাদেরকে গাড়িতে করে নিয়ে গেলাম। আরে এনার তো অনেক রক্ত বের হয়ে গেছে, এনাকে তাড়াতাড়ি আইসিইউতে নিতে হবে। ডক্টর, যা করার তাড়াতাড়ি করেন প্লিজ। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। নার্স, এনাকে নিয়ে চলো। তখন নার্স মেয়েটিকে নিয়ে গেল, আর তার বাচ্চাটিকে অন্য ডক্টরের কাছে দেখালাম তার কোনো আঘাত লেগেছে নাকি। কিন্তু আল্লাহর রহমতে বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ডক্টর আইসিইউ থেকে বের হলো। ডক্টর, উনি ঠিক আছেন তো? আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, উনি যে কোনো সময় মারা যেতে পারে। ওনাকে কি কোনোভাবে বাঁচানো সম্ভব না? সরি স্যার, মাফ করবেন। ডক্টর চলে গেল। আমি ভেতরে গেলাম, গিয়ে দিকে নার্স থেকে ডাকলেন। আমি মেয়েটার পাশে বসলাম। চিন্তা করবেন না, আপনার কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখুন। ভাইয়া, আমি জানি আমি আর বাঁচবো না, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আপনি আমার একটা কথা রাখবেন? জি বলুন, ইনশাল্লাহ চেষ্টা করব। আমি ছাড়া আমার এই মেয়েটার কেউ নেই, আপনি যদি তাকে মানুষ করার দায়িত্ব নিতেন। আমি কথা দিচ্ছি, এই বাচ্চাটিকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করব। জেনে খুশি হলাম। সরি স্যার, সে আর নেই। তারপরে নার্স চলে গেল, কিন্তু আমি ওখানে বসে আছি।
আর ভাবছি এই বাচ্চাটাকে কিভাবে কোথায় রাখবো। মেয়েটাকে বলে তো দিলাম আমি বাচ্চাকে নিজের মেয়ের মতো মানুষ করব, কিন্তু কিভাবে এসব ভাবছি তখন দরজা থেকে একটা আওয়াজ আসলো। তোমার উচিত বাচ্চাটাকে মানুষ করা। আমি পেছনে তাকে দেখি অন্তরা আপু দাঁড়িয়ে আছে। আরে অন্তরা আপু, আপনি এখানে কিভাবে? আমার দাদুর শরীরটা খারাপ ছিল, তাই হাসপাতালে আসতে হলো, আর এখানে এসে দেখি তুমি, তাই চলে আসলাম। ক্ষমা করে দিও, অনুমতি না নিয়ে চলে আসলাম। আরে না না, ঠিক আছে। তোমার উচিত তোমার কথা রাখা, যেটা তুমি ওই মেয়েটাকে দিয়েছো। চিন্তা করো না, আমি মায়ের সাথে কথা বলবো এই নিয়ে। তার দরকার নেই, আমি সামলে নেব। তারপর আমি চলে আসলাম বাসায় বাচ্চাটাকে নিয়ে। এসে দেখি সবাই ঘুমিয়ে গেছে, আর মায়া এখনও খাবার টেবিলে বসে আছে। আমাকে আসতে দেখে আমার কাছে দৌড়ে আসলো। কাছে এসে দেখে আমার কোলে একটা বাচ্চা। শান্ত, এই বাচ্চাটা কার? ও তাহলে শোনো। তারপর তাকে সব কাহিনী বললাম। এই ছিল ঘটনা। এখন বলো কি করব? কি করবে মানে? এই বাচ্চাটাকে আমি আমার মেয়ের মতো মানুষ করব। আমি তোমার থেকে এটাই আশা করছিলাম। এখন বাচ্চাটাকে আমার কাছে দাও, আর তুমি খেতে বসো। হ্যাঁ। তারপর আমি আর মায়া খেয়ে দিয়ে গেলাম ঘুমোতে, আর বাচ্চাটার জন্য একটা বিছানা বানিয়ে মায়া ঘুম পাড়িয়ে দিল। তারপর এসে আমার বুকে মাথা রাখলো। শান্ত, বাচ্চাটা কি সত্যিই ওই মেয়েটার? মানে কি? আমি কি তোমাকে ঠকাবো, নাকি আমাকে নিয়ে সন্দেহ করো? না না না, রাগ করছো কেন? এমনি মনে প্রশ্ন উঠলো তাই। আচ্ছা বাদ দাও, বাচ্চাটির নাম কি রাখবো? তাকে যেহেতু আমার মেয়ে ভাবি, তাই তার নাম মেঘাই রাখবো। কেমন হবে? একদম ঠিক। তারপর আমি আর মায়া ঘুমিয়ে গেলাম। ঘুমিয়েছি শুধু আমি আর মায়া। কেমন যেন মনে হচ্ছে আমি শান্তকে হারিয়ে ফেলবো, তাও এই বাচ্চাটির জন্য। এইভাবে আমরা ঘুমিয়ে গেলাম। আর ওইদিকে অন্তরা বাসায় গিয়ে এইসব তার আম্মুকে বলে দিল। তার মানে এখন ওই বাচ্চাটাকে শান্ত নিজে মানুষ করার দায়িত্ব নিয়েছে, তাই তো? শান্তর মন অনেক ভালো, তাই তো তাকে এখনো ভালোবাসি। তোর ভালোবাসা এবার তোর হবে। আমার প্ল্যান শোন। কিন্তু আম্মু, শান্ত যদি আমাকে পরে ভুল বোঝে? তুমি ওই বাচ্চাটাকে তোর মেয়ের মতো মানুষ করতে পারবি তো? শান্তর জন্য সব করতে পারবো। এখন থেকে সব সময় শান্তর আশেপাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? ঠিক আছে। তাদের এইসব কথা অন্তরার আব্বু শুনছিল, কিন্তু সে নিরুপায়, কিছুই করতে পারবে না। আর এদিকে আমার আর মায়ের সংসার খুব ভালোভাবেই চলতে লাগলো। আর এই বাচ্চাটার কথা আমি আর মায়ের আব্বু আম্মুকে বলেছি, তারা কোনো আপত্তি প্রকাশ করেনি। আর মায়ের বাচ্চাটাকে নিজের মেয়ের মতোই মানুষ করে। এইভাবে দিন চলছিল, কিন্তু হয়তো নিয়তির অন্য লেখা ছিল। তো একদিন আমি অফিসে আছি, আর মায়া বাচ্চার সাথে খেলা করতেছে। বাচ্চাটা অনেক কিউট। এই মেঘা, তুমি না খুব কিউট, ঠিক তোমার বাবার মতো। তখন মায়ের ফোনে একটা ফোন আসে। মেঘা, তুমি এই পুতুল নিয়ে খেলা করো, আমি দেখে আছি কে ফোন করছে, ঠিক আছে? ফোনটা দেখে অচেনা নাম্বার থেকে এসেছে। তখন সে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি কে বলছি তা জেনে আপনার লাভ নেই, কিন্তু আপনার কাছে যে বাচ্চাটা আছে সেটা আমার বাচ্চা, মানে আমার মেয়ে। মায়ের এই কথা শুনে একটু অবাক হলো। আপনার বাচ্চা মানে কি বলতে চাচ্ছেন, আর কে আপনি? আমি ওই বাচ্চার মা, আর ওটা আমার বাচ্চা। দেখুন, ফাজলামি করবেন না। শুনুন মায়া, আমি অন্তরা, আর তোমার কাছে মেয়ে আছে, ওটা আমার আর শান্তর বাচ্চা। মায়ের কথা শোনার পর স্তব্ধ হয়ে যায়, তার হাত পা যেন অবশ হয়ে যায়। শুনলি তো, ওটা আমার আর শান্তর মেয়ে, তোর না, বুঝলি? আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা কথা বলছিস। শোন তাহলে, তোর বিয়ের আগে থেকেই আমার আর শান্তর মধ্যে সম্পর্ক ছিল, এবং এই বাচ্চা তার প্রমাণ। কিন্তু হঠাৎ তুই শান্তকে জোর করে বিয়ে করে নিস, তাই শান্ত বাচ্চাটাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়, আর তোকে ডিভোর্স দেওয়ার পরে আমাকে বিয়ে করবে এজন্য। কিন্তু এখন আমি আমার বাচ্চা ফেরত চাই, তাকে ছাড়া আমার ভালো লাগছে না। না, এটা হতে পারে না, তুই মিথ্যা বলছিস। শান্ত আমার সাথে এমন করতে পারে না। কি প্রমাণ আছে তোর কাছে? বাহ, কি ভালোবাসা! আর প্রমাণ তো এই বাচ্চাটা নিজেই। না হলে তুই একবার ভেবে দেখ, কোনো পুরুষ মাঝরাতে একটা বাচ্চা মেয়ে কোথা থেকে নিয়ে আসবে? না, আমি বিশ্বাস করি না, তুই সব বানিয়ে বলছিস। তোর মনে হয়? আচ্ছা, আমি তোর কোম্পানিতে কোনো সময় যাই বা আমাদের কোম্পানির কোনো ডিল করি, আর সেই দিন অফিসে আমাকে দেখেছিলি, কারণ আমি শান্তর সাথে দেখা করতে গিয়েছিলাম। তোকে তো শান্ত কোনোদিন ভালোবাসেইনি। না না না, শান্ত আমাকে ভালোবাসে। ও, তাহলে তোর আর শান্তর বিয়ের আজ 1 বছর পার হলো।
কই, তোদের তো কোনো সন্তান হলো না। আর তুই দেখ, শান্ত সব সময় অফিসে থাকে, কারণ অফিসে আমি শান্তর সাথে দেখা করতে পারি, তাই বুঝলি? অন্তরা যা বলছে সব তো সত্যি। শান্তকে যতবার বাচ্চা নেওয়ার কথা বলছি ততবার আমাকে মানা করছে। কেন? তার মানে? ওই মায়া শোন, আমার বাচ্চা আর স্বামীকে ফিরিয়ে দে, তাহলে রাখলাম, বাই। তখন মায়া অন্তরের এসব কথা শুনে প্রায় পাগলের মতো রুমের সব জিনিসপত্র ভাঙতে লাগলো। তা দেখে মেঘা কান্না করতে লাগলো। তখন মায়ের আব্বু এসে, কি হয়েছে মায়া মা, এমন আচরণ করছিস কেন? আব্বু, শান্ত আমার সাথে ধোঁকা করছে। ওর সাথে অন্তরার সম্পর্ক আছে আর এই বাচ্চাটা তাদের। কি বলিস তুই? শান্ত এমন ছেলে না, কেউ হয়তো তোর সাথে মজা করেছে। দেখ তো, মেঘা কান্না করছে। মায়ের আম্মু মেঘাকে কোলে নিতে যাবে, তখনই মায়া মেঘাকে কেড়ে নিয়ে, আমার শান্ত এই বাচ্চার জন্য আমার থেকে দূরে চলে গেছে। আমি রাখবো না এই বাচ্চাকে। কি করছি? থাম মায়া মা, থাম। মায়া কারো কোনো কথা না শুনে বাচ্চাটিকে বাসার বাইরে রেখে আসলো। তুই বাচ্চাটিকে বাইরে রেখে আসলি কেন? বেশ করছি। ওই চরিত্রহীন ছেলের কোনো কিছুই আমি আমার কাছে রাখবো না। মায়া, এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। শান্তকে ফোন করে আসতে বল। ওই চরিত্রহীন ছেলের সাথে আমি কথা বলবো না কোনোদিন। তখন মায়ের আব্বু আমাকে সব বলে। আমি তাড়াতাড়ি করে সব গুছিয়ে বের হলাম। বাসার সামনে এসে দেখি মেঘা কান্না করছে বাইরে। তখন আমি তাকে কোলে নিয়ে ভেতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। মায়া আমাকে আসতে দেখি ঠাস ঠাস করে আমাকে থাপ্পড় মারলো। কি হচ্ছে মায়া, মারছো কেন? তোর ওই মুখ থেকে আমার নাম নিবি না। কি হয়েছে মায়া, রেগে আছো কেন? আর মেঘা বাইরে কি করছিল? শান্ত, দেখ মায়া কি শুরু করেছে। আমি কিচ্ছু শুনতে চাই না। এই লোকটাকে আমি আমার বাসায় থাকতে দিব না। বের হয়ে যা আমার বাসা থেকে। কি বলছো কি এসব? পাগল হলে নাকি? তুই যদি না চাস তাহলে আমি নিজেকে শেষ করে। না, এটা করার দরকার নেই। চলে যা, আর কোনোদিন তোর এই চরিত্রহীন মুখ নিয়ে আমার সামনে আসবি না। আমি জানি না তুমি আমার ব্যবহার কেন করছো আর কি অপবাদে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ, কিন্তু এটা মনে রেখো, একদিন সব সত্যি জানতে পারবে আমি নির্দোষ। কিন্তু তখন আফসোস করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। তুমি বলছিলে নিজেকে কোনো সময় এতিম ভাববা না, কিন্তু এখন তুমি আমাকে চিনে দিলে। এতিমের কোনো ভালোবাসা থাকে না ভাই। চলে যা তুই, দেখতে চাই না, তোকে ঘৃণা লাগে আমার। তখন আমি মায়ের বাসা থেকে বের হয়ে যাই। রাস্তা দিয়ে হাঁটছিলাম, অন্তরাপু গাড়ি নিয়ে আমার কাছে আসলো। আরে শান্ত, কোথায় যাচ্ছ? কি হয়েছে, কোনো সমস্যা? আমি সব বললাম। তখন শুনে খারাপ লাগলো। তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। না, আমি আর ঝামেলা চাই না। আপু আমাকে কিছু টাকা দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, বলো কত টাকা লাগবে? এই 5,000 দিলেই হবে। তখন অন্তর আমাকে অনেক টাকা দিয়ে বলে, 5,000-এ হবে? এসব রাখো, কাজে লাগবে। সরি, আমি নিতে পারবো না। 5,000 হলেই হবে ব্যাস। আরে নিয়ে রাখো, কখন কাজে লেগে যাবে। বললাম তো লাগবে না, প্লিজ জোর করবেন আপু। আচ্ছা আচ্ছা, রাগ করছো কেন? তাহলে তুমি এখন কোথায় যাবে? জানি না। তুমি চাইলে আমি তোমার থাকার ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ বলেন। আমি তোমাকে রাজশাহীতে থাকা এবং একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু একটা শর্তে। হ্যাঁ, কি শর্ত শুনি? আমাকে আপনি না, তুমি করে বলতে হবে, আর আমি তোমার সাথে যখন ইচ্ছা তখন দেখা করতে পারবো। রাজি থাকলে বলো। আর এটা কোনো শর্ত হলো? তাহলে চলো যাওয়া যাক রাজশাহী। এখন এত তাড়াতাড়ি আপনার পরিবারে কেউ কিছু বলবে না? আমার কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা থাকলে বলো। চলেন তাহলে। তারপর অন্তরাপু আমাকে বাসা আর একটা চাকরির ব্যবস্থা করে দেয়। এটাই ছিল আমার কাহিনী। এখন বর্তমানে ফেরা যাক।